let us start. Let's see, present now. Enter screen. আচ্ছা, দেখ, হোপফুলি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, ফাইন। তাহলে দেখো যে আমি অ্যাকচুয়ালি গতদিনে তোমাদের অনেক জিনিসপত্র মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যেগুলো তোমরা অলরেডি জানো। সেটা অ্যাটলিস্ট আমি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে দেখছিলাম। কি বলতো? একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন কি করে এক্সপ্লেন করব, আর একটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম কি করে এক্সপ্লেন করব। এই দুটো পয়েন্ট থেকে কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্সের দিকে জয়যাত্রা শুরু হয়েছিল। মানে দুটো জায়গাতেই একটা জিনিস পরিষ্কার হয়েছিল যে কোয়ান্টাইজেশন অফ এনার্জিটা ভীষণ দরকার। অর্থাৎ কোয়ান্টাম কনসেপ্টটা তারপরে আর সময়ের অপেক্ষা ছিল মাত্র, কেমন? সুতরাং আমরা একদিক থেকে লাইন স্পেকট্রা অফ অ্যাটম, অ্যাটম মানে পার্টিকুলারলি হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রা এক্সপ্লেন করতে গিয়ে আমাদের এনার্জিটাকে কোয়ান্টাইজ করার প্রয়োজন হলো, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি ওয়াজ কোয়ান্টাইজড। এবং অ্যাট দ্য সেম টাইম তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করার জন্য আমাদের কনসেপ্ট যেটা প্রয়োজন হলো সেটা হচ্ছে কোয়ান্টাইজ কনসেপ্ট। এনিয়ে সে কথা, কোয়ান্টাম থিওরির এটাই শুরু, মানে ফার্স্ট পার্ট এটা থেকেই শুরু। তাহলে আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, যে অ্যাটমিক ফিজিক্স বেসিক্যালি দি অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। সুতরাং তোমরা যা পড়াশোনা করে এসছো, তার সমস্ত অ্যাপ্লিকেশন এই ক্লাসে পাবে, কেমন? অর্থাৎ তোমরা করে এসছো, অনেক সময় তোমাদের অনেক ডাউটস থেকে গেছে, মানে অনেক কিছু মনে হয়েছে যে এটা বুঝলাম না ইত্যাদি ইত্যাদি, বা মাস্টারমশাই তোমাদের অঙ্ক করে দেয়নি, তার জন্য তোমরা ভাবলে যেটা বোধহয় অঙ্ক করলে ভালো হতো। এই সমস্ত ব্যাপার, তার অ্যাপ্লিকেশন কোথায় সেটা না জানলে শুধুই থিওরি পড়ছি, সেটা কিন্তু এখন তোমাদের এই সমস্ত প্রশ্নের কিছুটা উত্তর আশা করি আমার কাছ থেকে পাবে, কেমন? এবং সেই পাওয়ার জন্য আমরা একটু তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে আমি কি বলছি। তাহলে ইনফ্যাক্ট আমি গতদিনে যা পড়িয়েছি সেটা তো বুঝতেই পারছো, তোমার সেই মাধ্যমিক লেভেল থেকে শুরু করেছি প্রায়। আজকে আমি দেখাতে চলেছি যে আমার যে জিনিসগুলো লাগবে কোয়ান্টাম মেকানিক্সে, কেমন? সেই কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্রগুলো তোমরা কতটা পড়ে এসছো সেটা শুধু মনে করিয়ে দেওয়া, কেমন? কারণ আমি কোয়ান্টাম মেকানিক্স পড়াই না, সুতরাং আমি জানিও না তোমাদের কি পড়ানো হচ্ছে। ডেফিনেটলি অনেক শক্ত শক্ত জিনিসই তোমরা পড়ে আসো, তবে আমার অর্থনীতি ফিজিক্সে খুব শক্ত জিনিস লাগে না কোয়ান্টাম মেকানিক্সের। তবে যেটুকু লাগবে আমি সেটুকু এই বই থেকেই বলে যাচ্ছি। মানে এই বইটা তোমার এতটা কম্প্যাক্ট যে ও কোয়ান্টাম মেকানিক্সের কোন অংশটা লাগবে সেটুকুও পড়িয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? আমি অবভিয়াসলি এটা পড়াচ্ছি না, ধরে নিতে পারো। আমি জাস্ট তোমাদের মানে বলে যাচ্ছি যে কি কোন জিনিসটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, কেমন? অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের কোন পার্ট, কোয়ান্টাম মেকানিক্সের কোন কনসেপ্ট তোমার কাজে লাগবে, কেমন? তুমি তো ইনফ্যাক্ট তোমাকে কোয়ান্টাম মেকানিক্স শেখাবো আমি তো বলতে পারি না, কারণ যেহেতু তোমরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সে যথেষ্ট ভালো শিখে এসছো, কেমন? সুতরাং আমি তাহলে দেখো যে কোয়ান্টাম মেকানিক্সে শুরুতেই আমি বলে রাখি যে ওদিন তোমরা এসছো, আর কেউ আসবে না নাকি? 23 জন? আরে বাবা, 50%ও হয়নি, কি ব্যাপার? এনিওয়ে, ঠিক আছে। তাহলে আমি কাজ করি। দেখো যে আমাদের এই কনসেপ্টটা ছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক যে নেচার বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা পাই সেটা ফ্রম দি সলিউশন অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশন। লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং তার সেই লাইটের সমস্ত যে প্রপার্টিজ সেগুলো কিন্তু
ওয়েভ নেচার দিয়ে আমরা সবটা এক্সপ্লেন করতে পেরেছিলাম তখনকার মতো। আমাদের যা ফাইন্ডিংস ছিল দেখতে পেয়েছি তখন রিফ্র্যাকশন ছিল, এবং এই সমস্ত জিনিসগুলো আমরা সবই প্রায় এস্টাবলিশ করতে পেরেছিলাম। ইভেন রেক্টিলিনিয়ার পাথ অফ লাইটস এটসেট্রা, এগুলো কিন্তু ওয়েভ নেচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পেরেছিলাম। ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, এগুলো কিন্তু ওয়েভ নেচার একেবারে মানে প্রচন্ড ভালো এক্সাম্পল যে ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশন ওয়েভ নেচার আছে বলেই হয়। সেটা হাইগেন্স করে গেছে। সুতরাং আমাদের কোনো ডাউট ছিল না যে লাইট ইজ এ ওয়েভ, কেমন। কিন্তু এই প্রথম আইনস্টাইন এবং এই সমস্ত কোয়ান্টাম থিওরি ডিসকভার হওয়ার পরে বোঝা গেল যে একটা ওয়েভ পার্টিকেল নেচারও আছে। এই যে ওয়েভ এবং পার্টিকেল এই জিনিসটা, তার মানে আমি ওয়েভ হিসেবেও ট্রিট করতে পারি, পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারি, বা দুটো মানে ঠিক কিভাবে আছে, মানে পার্টিকেল নেচারও আছে, ওয়েভ নেচারও আছে। এই যে ব্যাপারটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, that concept was coined by ডি ব্রগলি। কেমন, ডি ব্রগলি তোমরা জানো, ডি ব্রগলি হাইপোথিসিস যেটা ছিল যে P equal to h by lambda, P হচ্ছে মোমেন্টাম, এটা মানে পার্টিকেল, আর লামডা মানে ওয়েভ লেন্থ, মানে নিশ্চয়ই তোমার সেটা কিসের, ওয়েভকে করেসপন্ড করে। তার মানে একদিকে পার্টিকেল, এটা একটা অদ্ভুত তোমার কম্বিনেশন। এই কম্বিনেশনটা যার থ্রুতে হয়েছিল সেটি হচ্ছে ডি ব্রগলি। সুতরাং ডি ব্রগলি এই জিনিসটা হবার পরে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করতে আর একটু অসুবিধা ছিল না। তারপরে তো কোয়ান্টাম মেকানিক্সটা খুব সহজ হয়ে গেছিল, কেমন। তারপরে যেটা করা হয়েছিল ডি ব্রগলি ওয়েভ, তাহলে সেই ওয়েভটা কেমন, কেমন। ডি ব্রগলি এই যে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলের ওয়েভটা কি তোমার কাছে ছুটে ছুটে চলে আসছে, কিন্তু পার্টিকেলটা তো ওখানে বসে আছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কনসেপ্টটাকে উনি করার জন্য, অর্থাৎ কিনা এটাকে আমরা ভিজুয়ালাইজ করার জন্য আমরা বলেছিলাম এটা ওয়েভটা আছে ঠিকই, কিন্তু এটা ওয়েভটাকে ওই রকম এখান থেকে ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে এরকম ব্যাপার নয়। আছে কিরকম ভাবে বলতো, আচ্ছা আছে কিনা ওই যে পার্টিকেল বা ইত্যাদি আছে তার সঙ্গে ওয়েভটা জড়িয়ে আছে আজকে, এটাকে বলা হয়েছিল ম্যাটার ওয়েভ, কেমন। অর্থাৎ আমি যে মনে করো একটা ফিজিক্যাল পার্টিকেল দেখছো, অর্থাৎ এটা মনে করো একটা বল দেখছো, সেই বলটার ওয়েভ নেচার বললে তো এটা বেশ লোকে বলে পাগল, তাই তো। কিন্তু ওয়েভ নেচার বলতে আমি মিন করছি ওর সাথে যেন একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে কাল্পনিক ভাবে, এটাই ম্যাটার ওয়েভ। অর্থাৎ কি করে ওয়েভগুলো আছে সেগুলো এবারে যদি প্রশ্ন করা হয় তাহলে ওখানে বলা হবে যে অনেকগুলো ওয়েভ যেন অ্যাসিড ওটা কম্বাইন করে আছে, অর্থাৎ সুপারপোজিশন অফ লট অফ ওয়েভস। এবং এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা ইউজ করলাম, সব অনেকগুলো ওয়েভ মিলে ওয়েভ প্যাকেট তৈরি করেছে। সেই ওয়েভ প্যাকেট যখনই তুমি এবারে তাদেরকে কম্বাইন করবে মানে কি, অর্থাৎ বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভ মিলে তো একটা ওয়েভ প্যাকেট করছে। অর্থাৎ ওই ওয়েভ প্যাকেটের মধ্যে তুমি একটা ডিসপারশন রিলেশন যদি অ্যালাউ করো, সঙ্গে সঙ্গে যেটা করতে পারো এটা ফুরিয়ার ট্রান্সফর্ম। এবং এক্স্যাক্টলি এই জিনিসটা করা হয়েছিল। করার পরেই তারপরে একবার স্পেসের ডেরিভেটিভ, একটা টাইমের ডেরিভেটিভ নিয়ে, দুবার স্পেসের ডেরিভেটিভ অবশ্য করে, এখানে ডেভেলপমেন্ট আছে, আমি ডেভেলপমেন্টটা বলছি না। দেখো যে সাই এ যে ফাংশন অফ এক্স টি, এটা হচ্ছে তোমার সলিউশন অফ এ ওয়েভ ই টু দি পাওয়ার i k x মাইনাস ওমেগা টি, আর ওমেগা ইকুয়াল টু তোমার বুঝতেই পারছো ক্রস এইচ ওমেগা করে করা হয়েছে এখানে, নিশ্চয়ই এগুলো তোমরা তোমাদের বলার অপেক্ষা রাখে না। পি স্কোয়ার বাই টোয়াইস এম এইভাবে করা হয়েছে, পি স্কোয়ার মানে কি এইচ স্কোয়ার কে স্কোয়ার বাই টোয়াইস এম ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যালেন্স করলে এই ফর্মে আসবে। তাহলে দেখো এটা এটা আচ্ছা আমি যখন বলেই যাচ্ছি তখন সিস্টেমেটিক্যালি বলি। তাহলে এরপরে কি দেখো, এরপরে যে কি বললো যে এই ফ্রি পার্টিকেল, আচ্ছা এটা বোধহয় একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, এটা পরে আনলে ভালো হতো। আচ্ছা এগুলো ডেভেলপমেন্ট না বললেও পারি, আমি এখান থেকেই করতে পারি। তাহলে দেখো যে এই যে তৈরি করলো বেসিক্যালি উইথ দি হেল্প অফ সাম সর্ট অফ ফুরিয়ার ইন্টিগ্রাল, এবং তারপরে এটাকে ডেরিভেটিভ নিয়ে উই কনস্ট্রাক্টেড দ্য
শ্রোডিঙ্গার ইকুয়েশন। আমি আর এর মধ্যে আর যাচ্ছি না, কারণ এর মধ্যে গেলে অনেকটা সময় চলে যাবে আমার। আচ্ছা, এরপরে তুমি কি করেছিলে যে এইটাকে তোমরা বলেছিলে যে মোমেন্টাম ওয়েভ ফাংশন। কারণ শ্রোডিঙ্গার এখানে তোমার কি হয়, এখানে যেহেতু তোমার এই এই যে এটা স্পেসের ওয়েভ ফাংশন, এবং স্পেসের ওয়েভ ফাংশন ইজ কনস্ট্রাক্টেড উইথ দিস ওয়ান, এন্ড বেসিক্যালি তার উল্টো যে ফুরিয়ার ট্রান্সফর্ম, সেই ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে ফাই পিএক্সটি মানে জাস্ট ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং সেটা অবভিয়াসলি তোমার কি হবে, মোমেন্টাম ফাংশন, মোমেন্টাম ওয়েভ ফাংশন। এগুলো তোমরা অলরেডি করে এসছো, এবং তার উইথ গুলো বার করতে পারো, সেই উইথ গুলো গুণ করলে যেটা হবে আনসার্টেনটি হয়ে যাবে, তাই তো? অর্থাৎ উইথ মানে তার প্রোডাক্ট গুলো এখানে তাই করা আছে, দেখবে যে এইটা তোমার মোমেন্টাম ফাংশন, এটা তার উইথ, এটা তার স্পেশাল ফাংশন, এটা তার উইথ, ইত্যাদি ইত্যাদি। তাদের উইথ গুলো কি হবে বলতো, ডেল এক্স আর ডেল পি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্রস এইচ, এবং এটাই তোমার বিখ্যাত আনসারেন্টেড রিলেশন। এগুলো তোমরা করে এসছো, আমার তোমার বলার অপেক্ষা রাখে না। এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। করে গিয়ে দেখো যে এইবারে যখনই আমরা ওয়েভ হিসেবে কনসিডার করলাম, অর্থাৎ ওয়েভ বেসিক্যালি ম্যাটেরিয়াল ওয়েভ বাই বলো, যাই বলো না কেন, আলটিমেটলি উই কনস্ট্রাক্টেড ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশনটা কোথায় গেল রে বাবা? আগের দিচ্ছে কোথায় করলো বলতো, আমি আসলে খেয়াল করতে পারছি না কোথায় করছে। শ্রোডিঙ্গার ইকুয়েশন আচ্ছা পরে করেছে হয়তো। আচ্ছা, এখানে অপারেটর করেছে, এখানে বেসিক্যালি শ্রোডিঙ্গার ইকুয়েশন করতে চেয়েছে, কারণ মোমেন্টাম ফ্রি স্পেস করেছে। যাক, আমি পরে আছে হয়তো এই লেভেট পরে কিন্তু উপরে দিব শ্রোডিঙ্গার ইকুয়েশন পরে নিশ্চয়ই, ঠিক আছে। সুতরাং এটা এগিয়ে যাওয়ার পরে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনটা তোমাদের ডিরাইভ করছি না, শ্রোডিঙ্গার ইকুয়েশন তোমরা জানো অলরেডি। সুতরাং আমি জাস্ট কনসিকুয়েন্স গুলো বলছি যে কি কি তোমার প্রয়োজন হবে। তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন আমার অবভিয়াসলি প্রয়োজন হবে, সেটা তোমরা অলরেডি জানো। শ্রোডিঙ্গার ইকুয়েশন আনফরচুনেটলি শ্রোডিঙ্গার ইকুয়েশনটা দেখতে পাচ্ছি না কেন, কোথায় আছে রে বাবা? কোথায় এই শ্রোডিঙ্গার ইকুয়েশন? আচ্ছা বেশ, শ্রোডিঙ্গার ইকুয়েশন দেখো, এখানে তোমার কি লিখেছে, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এটা তো তোমাদের প্রতিদিনকার ব্যাপার যে শ্রোডিঙ্গার ইকুয়েশন লেখা। I cross h del psi del t equal to minus h square by twice m del square psi। obviously তোমার এটা ফ্রি পার্টিকেল শ্রোডিঙ্গার ইকুয়েশন, কারণ কোনো পটেনশিয়াল লেখা নেই, তাই তো? অর্থাৎ কিনা শ্রোডিঙ্গার ইকুয়েশন বেসিক্যালি কি, I cross h del psi del t equal to h psi। h এর মধ্যে কি আছে, হ্যামিল্টনিয়ান আছে, h equal to minus h square by h equal to h square by twice m del square plus v। This is the total energy of the system। obviously total energy of the system মানে কি বলতো, হ্যামিল্টনিয়ানের যদি টোটাল এনার্জি হয়, এই এখানেই একটা গোলমাল পাকিয়ে গেল। গোলমালটা কোথায় বলতো, তার মানে যে আমরা যে কোয়ান্টাম মেকানিক্স করি, সেই কোয়ান্টাম মেকানিক্স বেসিক্যালি ইজ ভ্যালিড ফর অনলি ফর কনজারভেটিভ সিস্টেম। অর্থাৎ আমার যদি কোনো রকম সিস্টেমে ডিসিপেশন থাকে, অর্থাৎ কিনা নন কনজারভেটিভ নেচার থাকে, কোয়ান্টাম মেকানিক্স কিন্তু একেবারে ফেল করে বসবে, কেমন? এবং তখন আমাদের নানান রকমের কায়দা কানুন করতে হয় কি করে কোয়ান্টাম মেকানিক্সটাকে আমরা হ্যান্ডেল করব ফর ডিসিপেটিভ সিস্টেম। এবং যার ফলে সেই জন্য মাস্টারমশাই তোমাদের কোনো সময় ড্যাম্পড অসিলেটর পড়াননি এই তোমাদের কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে। অনেক কিছু বলেছেন, অ্যানাহার্মিক অসিলেটর বলেছেন, তারপরে হারমোনিক অসিলেটর বলেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু ড্যাম্পিং এর কথা একবারও মুখে আনেননি। তার কারণটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ফেল করে যাবে। কোয়ান্টাম মেকানিক্স ফেল করবে কেন না, ড্যাম্পিং থাকলে তোমার কিন্তু সিস্টেমটা কনজারভেটিভ হয় না। কনজারভেটিভ না হলে তুমি টোটাল এনার্জি অফ দি সিস্টেম ক্যানট বি টোল্ড অ্যাজ হ্যামিল্টনিয়ান অফ দি সিস্টেম। তুমি যে লিখছো শ্রোডিঙ্গার ইকুয়েশন h psi equal to I cross h del psi del t, h being the total energy of the system। টোটাল এনার্জি তখনই হবে সিস্টেমটা যদি কনজারভেটিভ হয়, কেন? অর্থাৎ kinetic energy plus potential energy is the total energy of the system provided the system is conservative in nature। অর্থাৎ কোনো লস টস কিছু নেই। যার ফলে কোয়ান্টাম মেকানিক্সের এটা একটা ভীষণ বড় ড্রব্যাক, যে এটা কিন্তু তোমার কনজারভেটিভ সিস্টেম ছাড়া কিছু হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, কনজারভেটিভ সিস্টেম থাকলে আমরা হ্যান্ডেল করি, কিন্তু সেটা কয়েকটা স্পেশাল কেস হিসেবে আমরা ট্রিট করে করি, কিন্তু ইন জেনারেল কিন্তু কোয়ান্টাম মেকানিক্স পারি না।
সুতরাং আমরা সেটা খুব সেফলি অ্যাভয়েডও করবো, কেমন? অর্থাৎ আমরা ড্যাম্পিং আমাদেরও থাকবে না, কিন্তু আমি হয়তো দু এক জায়গায় ড্যাম্পিং এর কথাটা বলবো, কিন্তু আমি খুব কেয়ারফুলি সেটাকে ম্যানেজ করবো, কেমন? সেটা তোমরা খেয়াল রাখবে, কেমন? সুতরাং ড্যাম্পিং আমাদের থাকবে না, এটা ধরে নিয়েই আমরা কোয়ান্টাম মেকানিক্স তৈরি করেছি, কেমন? সুতরাং তার ফ্রি পার্টিকেল সলিউশন তোমরা জানো, ফ্রি পার্টিকেল অবভিয়াসলি আগেই সলিউশনটা করে দেখিয়ে দিয়েছি, তোমরা বইটা পড়বে একটু, কারণ আমি তো বইটা এখানে ধরে ধরে পড়াচ্ছি না, যে তাড়াতাড়ি আমি জাস্ট তোমাদের শো করে যাচ্ছি। কোথায় গেল রে বাবা ফ্রি পার্টিকেল? আরে যাও, ফ্রি পার্টিকেল সলিউশন যদি করো তাহলে শুধুমাত্র কি পাবে, পোটেনশিয়ালটা থাকবে না, পোটেনশিয়ালটা না থাকার ফলে তোমার কি লিখবে, পি স্কোয়ার বাই টোয়াইস এম সাই ইকুয়াল টু ই সাই। অবভিয়াসলি তোমার টাইম ডিপেন্ডেন্ট পার্ট আমরা কোনো সময় কনসিডার করি না, আমি কিন্তু এটা খুব লুজলি বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। আমি আসলে বইটার মধ্যে কোথায় আছে আমি সেগুলো খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে, একটু দাঁড়াও তো 1 মিনিট, আমি দেখে নি কোথায় কি আছে। হ্যাঁ, এখানে তোমার সেপারেশন তোমাদের বলে যাই বরঞ্চ কোথায় কি আছে খোঁজার চাইতে। সেটা হচ্ছে এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন এইচ আই ইকুয়াল টু, এই দিস ইজ মাই শ্রোডিঙ্গার ইকুয়েশন, তাই তো? টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন তোমরা তোমাদের তো অনেকবারই করেছো, যে এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করতে গিয়ে তোমরা যেটা করেছিলে কি বলতো, যে এই পোটেনশিয়ালটা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তোমাদের পক্ষে খুব সুবিধা হয়, তাই তো? খুব সুবিধা হয়, কারণটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাই তো? ভি ইজ এ ফাংশন অফ আর, কিন্তু ভি ইজ নট এ ফাংশন অফ টাইম, তাই তো? কারণ ভি ইজ এ ফাংশন অফ টি হলে তখন তোমাদের বেশ গোলমাল দেখা দেয়। এদিকে সুতরাং এটাকে তোমরা খুব সহজে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক করতে পারো, এবং টাইম ডিপেন্ডেন্ট ফাংশনটা তোমার অবভিয়াসলি ই টু দি পাওয়ার মাইনাস আইইটি বাই এইচ ফর্মে চলে আসে, যেখানে ই হচ্ছে তোমার সেপারেশন কনস্ট্যান্ট, এবং শ্রোডিঙ্গার ইকুয়েশনটা করেসপন্ডিংলি চলে আসে কেমন বলতো, যে এইচ সাই ইকুয়াল টু ই সাই ফর্মে, এবং ওইটা নিয়েই তোমরা পড়াশোনা করো। আমি হোপফুলি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই উত্তর দেবো, কিন্তু আমার মনে হয় না যে এটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে, কারণ তোমরা এটা প্রায় প্রত্যেক দিনই করে থাকো। আচ্ছা বেশ, এইচ আই ইকুয়াল টু ই সাই যখনই সলভ করতে যাও, তখন তার মানে একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে যাওয়া মানে কি, তোমাকে ওয়েভ ফাংশনটা বের করতে হবে। ওয়েভ ফাংশনটা যদি বার করতে পারো, ইউ ক্যান ক্যালকুলেট এভরিথিং। সেটা কি করে পাবে না, সেটা হচ্ছে বর্ন ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ কিনা তার এক্সপেকটেশন ভ্যালু বের করবে যে কোনো একটা অপারেটরের। অপারেটর কিভাবে ভাবে, অপারেটর হচ্ছে আর যে কোনো অবজারভেবল তার করেসপন্ডিং একটা করে অপারেটর আছে, সেই অপারেটরের যখন এক্সপেকটেশন ভ্যালু বার করবে, তাহলে সেটি হবে তার করেসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু। ফর এক্সাম্পল পজিশন অপারেটর, তাহলে তার পজিশনটা বার করতে গেলে তোমার পজিশন অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে। এক্সপেকটেশন ভ্যালু বের করো কি করে, সাই স্টার এক্স সাই ডিবি ইত্যাদি। এগুলো তোমাদের সবসময়ই করতে হয়, সুতরাং আই ক্যান অ্যাভয়েড ইট। আচ্ছা, এখানে দেখো যে ফর এক্সাম্পল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বের করেছে। এনার্জি এক্সপেকটেশন ভ্যালু মানে কি, হ্যামিল্টনিয়ানের এনার্জি এক্সপেকটেশন ভ্যালু বলবো না, এনার্জি বার করতে গেলে এনার্জি করেসপন্ডিং যে অপারেটর সেটা এইচ এর এক্সপেকটেশন ভ্যালু বের করেছে, কেমন? এইগুলো তোমরা জানো, কিছু থাম রুল আছে, আমি সেইগুলো আমি বলতে চাই, কারণ যেগুলো আমি ইউজ করবো ভবিষ্যতে। সেটা হচ্ছে এই যে, তারপরে তোমরা যখন রিয়েল কোয়ান্টাম মেকানিক্সে ঢোকো, অর্থাৎ ম্যাট্রিক্স মেকানিক্স বেসিক্যালি, তখন তোমরা কিছু অপারেটরের কনসেপ্ট নিয়ে চলে এসছো, তাই তো? বাবা, এই অপারেটর, আচ্ছা বেশ। আচ্ছা দেখো, যে শ্রোডিঙ্গার ইকুয়েশন মানে হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার একটা ইন জেনারেল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, খুব বেশি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কিন্তু সলভ করতে পারি না আনফরচুনেটলি। গুটি কয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন উই ক্যান সলভ, তাই তো? এবং তবে শ্রোডিঙ্গার ইকুয়েশন যখন লেখো এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইচ এর মধ্যে কি আছে, এইচ এর মধ্যে কাইনেটিক এনার্জি পার্ট আছে মাইনাস এইচ এস প্লাস যে পোটেনশিয়াল এনার্জি ভি আছে। তখন ভি যে ফাংশন অফ এক্স যখনই লিখবে না, তখনই গোলমালটা পাকাতে থাকবে, যে তুমি যে ইকুয়েশনটা পাবে, অর্থাৎ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার যে কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্ট গুলো ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হয়ে যাবে, এবং সমস্ত রকমের যত রকমের গন্ডগোল আছে সব গন্ডগোল তোমার অ্যাপিয়ার করবে যদি ভি যে ফাংশন অফ পজিশন হয়। সুতরাং
ভি যে ফাংশন অফ এক্স হলে গুটি কয় প্রবলেম তুমি সলভ করতে পারো। তার মধ্যে একটা দুটো প্রবলেম তুমি সলভ করেছো, তার মধ্যে একটা হচ্ছে তোমার কি বলতো, একটা হচ্ছে হারমোনিক অসিলেটর প্রবলেম, কেমন ভি এক্স, তো সেখানে কি ছিল, হাফ কে এক্স স্কোয়ার। আর একটা সলভ করেছিলে ভি এক্স বা থ্রি ডাইমেনশনাল গেছে ভি এজ এ ফাংশন অফ আর, সেটা হচ্ছে তোমার যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। বাকি যেগুলো করেছো না সেগুলো সব কনস্ট্যান্ট পোটেনশিয়াল বা কিছু পার্টিকুলার কেস এই সমস্ত করেছো। অর্থাৎ সোজা কথা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেহেতু সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারি না, শ্রোডিঙ্গার ইকুয়েশনেও একটা পোটেনশিয়াল পুট করলাম আর সলভ করে ফেললাম, সেই আশা করাটা খুব অন্যায়। কেমন, গুটি কয় মাত্র ফিজিক্যাল সিচুয়েশন আছে যেগুলো সলিউশন তুমি এক্স্যাক্টলি বার করতে পারো, কেমন। যার ফলে শ্রোডিঙ্গার ইকুয়েশনও তাই, শ্রোডিঙ্গার ইকুয়েশন যেহেতু গুটি কয়েক ক্ষেত্রে বার করতে পারবে, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে তোমাকে সবসময় অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে যেটা ব্যাপারটা হচ্ছে যে তোমরা ম্যাট্রিক্স মেকানিক্স অলরেডি জেনে এসছো, যে এখানেও তাই দেখো, এখানে আমার কিরকম ব্যাপার দেখো, আমি যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করব, আমাদের একটা পাওয়ারফুল মেথড কি বলতো, পাওয়ারফুল মেথড হচ্ছে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি, একটা ওয়ান অফ দ্য পাওয়ারফুল মেথড হচ্ছে যে আমাদের সলিউশনটা অ্যাসিউম করা। কেমন, সলিউশনটা অ্যাসিউম করবে কেমন করে, ফার্স্ট অফ অল সলিউশনটা অ্যাসিউম করবে এইভাবে যে আমার যে ওয়েভ ফাংশনটা তৈরি করবে, যেটা সলিউশন অফ দি শ্রোডিঙ্গার ইকুয়েশন, কেমন, সেই ওয়েভ ফাংশনটা কোথায় থাকতে পারে, অর্থাৎ কোনো একটা তোমার ভেক্টর স্পেসে থাকবে বা কোনো একটা স্পেসে থাকবে। সেই স্পেসের যদি আইগেন ভেক্টর গুলোকে জানতে পারি, আইগেন ভেক্টর মানে কি তোমরা নিশ্চয়ই বোঝো, যে আমাদের তোমার ইউনিট বেসিস ভেক্টর বেসিক্যালি, কেমন। সুতরাং সেই ভেক্টরের টার্মসে যদি লেখো, এক্সপান্ড করো, তাহলে ওয়েভ ফাংশন তাহলে থাকবে সেখানে, ওই ভেক্টর স্পেসে বিলং করবে। এবং ওই ভেক্টর স্পেস যেটা করা হয়, সেই ভেক্টর স্পেসের নাম হচ্ছে হিলবার্ট স্পেস। এবং যার ফলে তোমাদের পরবর্তীকালে বলা হয়েছে কোয়ান্টাম মেকানিক্স ইজ নাথিং বাট দি ম্যাট্রিক্স অ্যালজেব্রা অ্যান্ড দি করেসপন্ডিং ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স মানে কলাম ম্যাট্রিক্স, সেগুলো ভেক্টর। সেই ভেক্টরগুলো কোথায় থাকে বলতো, যে ভেক্টর স্পেসে বিলং করে সেটাই হচ্ছে হিলবার্ট স্পেস। এবং হিলবার্ট স্পেস কেন, হিলবার্ট স্পেসে একটা পার্টিকুলার প্রপার্টি তোমরা ইউজ করো, যেটা হচ্ছে যার নর্মটা হচ্ছে ইউনিটি। তাই তো, নর্মটা ইউনিটি মানে কি, সাই মড স্কয়ার ডিভি ইকুয়াল টু 1, এই জিনিসটা যেহেতু অ্যাপ্লাই, সেই জন্য এর নর্মটা হচ্ছে ইউনিটি, কেমন। অর্থাৎ তাহলে ওয়েভ ফাংশনটা কি বেসিক্যালি, ওয়েভ ফাংশন হচ্ছে হিলবার্ট স্পেসের একটা ভেক্টর। কি লিখবো, তুমি যেমন থ্রি ডাইমেনশনাল ভেক্টর বললে সঙ্গে সঙ্গে লেখো a1i প্লাস a2j প্লাস a3k, তাহলে আমি হিলবার্ট স্পেসের ভেক্টর কি করে লিখবো, তাই এইরকম ভাবে লিখবো। আমি টি এর কথাটা ভুলে গেলাম, মনে করো টি এর কথাটা যদি ভুলে যাও, সাই যে ফাংশন অফ আর, তাহলে সিএন সাই এন, কেমন। তার মানে কি, the wave function belongs to that vector space, অর্থাৎ wave function is also a vector in that vector space। সুতরাং ওয়েভ ফাংশন ভেক্টরটাকে আমি তাহলে লিখতে পারি ইন জেনারেলি সিএন ই সাই এন। সাই এনটা কি বলতো, সাই এনটা হচ্ছে তোমার বেসিক্যালি বেসিস ভেক্টর অফ দ্যাট ভেক্টর স্পেস। এবং সেই ভেক্টর বেসিস ভেক্টর কিরকম না, দে আর অর্থোগোনাল as well as normalized to unity, সুবিধা হয়। তার মানে তুমি যদি একটা ভেক্টর স্পেস তুমি কনস্ট্রাক্ট করো এবং তাতে যদি ওই সমস্ত প্রপার্টি গুলো থাকে, তাহলে ওই ফাংশনটাকে তুমি লিখতে পারবে ওই ভেক্টর স্পেসে। তোমার কাছে এখন মনে হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, পরবর্তীকালে দেখেছো যে আমি আসবো অবশ্য, তো আমি জাস্ট কয়েকটা কথা বলে নিতে চাইছি তোমাদের, যে সলিউশন ক্যান বি রিটেন লাইক দিস। তোমরা হয়তো এটা অনেকবারই ইউজ করেছো, নোয়িংলি অর আননোয়িংলি, হোয়াট এভার ইট ইজ। তোমার সাইজ এ ওয়েভ ফাংশন, সুতরাং ওয়েভ ফাংশন ক্যান বি এক্সপান্ডেড ইন দিস ভেক্টর স্পেস ইন দিস ওয়ে, কেমন। এবং সেখানে তোমার সাই এনটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন টার্মস অফ ইউনিট ভেক্টর, এই কথা লিখেছিল, তাই তো। তারপর এই যে তার মানে কি, এই যে ওয়েভ ফাংশনটা তাহলে বার করবো কি করে, যদি সিএনটা বার করে ফেলতে পারি, এই বেসিস ভেক্টর গুলো তো জানা আছে, তাই না। তোমার যেমন একটা ভেক্টর স্পেসে যখন লেখো a1i প্লাস a2j প্লাস a3k, তাহলে a1 a2 a3 বার করতে পারলে তুমি ভেক্টরটা বের করতে পারো, এক্স ভেক্টরটা, x ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k। তাহলে এই ভেক্টরটাকে যদি বার করতে বলি, তুমি বলবে ও এটা কোনো ব্যাপার না, a1 বার করুন, a2 বার করুন, a3 বার করুন, করলেই a1i প্লাস a2j প্লাস a3k। ij কে তো ব্যাপার কি, ij কে হচ্ছে তিনটে ইউনিট ভেক্টর অ্যালং সাম চোজেন অ্যাক্সিস, অবভিয়াসলি এক্স ওয়াই জেড অ্যাক্সিস, কেমন। সুতরাং a1 টা বার করবো কি করে, জাস্ট বাই টেকিং দ্য প্রজেকশন, বোথ সাইডে আই দিয়ে প্রজেক্ট করলে কি হবে, তাহলে একদিকে হবে a1, আরেকদিকে হবে এক্স এর সাথে
আই এর প্রজেকশন, বাকিগুলো জিরো হয়ে যাবে, কারণ তার অর্থগোনাল প্রপার্টি থেকে বা অর্থ নর্মালাইজেশন কন্ডিশন থেকে। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে করা হয়। এই ফাংশনগুলোকে যদি অর্থ নর্মাল ফাংশন হয় বা অর্থগোনাল থাকলেও কোনো অসুবিধা নেই, সেটাকে তোমাকে নর্মালাইজ করে নিতে হবে। অর্থ নর্মাল, বেসিক্যালি অর্থ নর্মালই আমি ভাবছি, সেই জন্য অর্থ নর্মাল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে সিএন ক্যান বি এভালুয়েটেড। কি করে করবে বলতো, এখানে জাস্ট সাইএন স্টার দিয়ে গুণ করো, সাইন স্টার সাই আর, আমি টি এর ফাংশনটা নেই মনে করো, টিটা আমি পরে ভাববো, সাইন স্টার সাই ডিভি, তাহলে এখানে কি হবে সাইন স্টার সাইন ডিভি, এবং সামেশন আর ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জেবল, সাইন স্টার সাইন ডি কি, সেটা হচ্ছে ডেল্টা এম এন। কেমন, ডেল্টা এম এন কখন এক্সিস্ট করবে, যদি এম ইকুয়াল টু এন হয়, তার মানে তখন একটাই ভ্যালু থাকবে, এম ইকুয়াল টু এন। সঙ্গে সঙ্গে সিএনটা কত তাহলে হবে বলতো, প্রজেকশন অফ সাই এন, সাই এর সাথে প্রজেকশন, তার মানে তুমি যেমন ভেক্টর স্পেসে, যার ফলে আই ক্যান ক্যালকুলেট অল দ্য সিএন। সিএন যখনই ক্যালকুলেট করা হয়ে গেল, ইউ হ্যাভ দ্য ওয়েভ ফাংশন। তার মানে আমার শ্রোডিঙ্গার ইকুয়েশনে যখন সলিউশন আমরা করব, আমরা যখন ওয়েভ ফাংশন অ্যাসিউম করব, সেই ওয়েভ ফাংশন অ্যাসিউম করার সময় আমরা কিছু ইন টার্মস অফ সাম কনস্ট্যান্ট ইউজ করব। সেই কনস্ট্যান্টটা এখানে টাইম ডিপেন্ডেন্ট লেখা আছে, টাইম ডিপেন্ডেন্টও হতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন, সুতরাং যখন মানে বেসিক্যালি পোটেনশিয়ালটা যদি টাইম ডিপেন্ডেন্ট হয় তাহলে এটাকে টাইম ডিপেন্ডেন্ট করতে হবে, আর পোটেনশিয়াল যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। সুতরাং এটা হচ্ছে থাম্ব রুল, সুতরাং কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা উই ক্যান ক্যালকুলেট আর ওয়েভ ফাংশন, এবং ওয়েভ ফাংশনটা তো জানতে চাই, কারণ ওয়েভ ফাংশনটা জানতে পারলেই আমি আমার সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। এই এই মাথায় রেখে আমরা তারপরে এগোবো, তাই তো? বেশ, এটা তারপরে এক্সপেকটেশন ভ্যালু কি করে বের করতে হয় এগুলো তোমাদের জানা আছে। এগুলো আমি এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে তারপরে কি হবে বলো তো, তারপরে আমি চলে গেলাম, আমি আমার এবারে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইত্যাদি, এগুলো তো তোমরা অলরেডি করে এসছো, আমি এগুলো ইউজ করব। ইউজ করার সময় যদি কারোর অসুবিধে, অবভিয়াসলি অসুবিধে হওয়ার কথা নয়, এইগুলোকে ইউনিটারি ম্যাট্রিক্স বলে ইত্যাদি, এগুলো তোমাদের জানা আছে। আচ্ছা, তারপরে কি বলছি, আচ্ছা ইউনিটারি ম্যাট্রিক্স, আচ্ছা এইগুলোকে তোমরা বেসিক্যালি কি বলো, ইউনিটারি ট্রান্সফরমেশন ইত্যাদি, এই সমস্তগুলো তোমরা খুব জানো টানো। এইগুলো আমি চলে গেলাম, এইবারে আমরা চলে আসলাম হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন। শ্রোডিঙ্গার যেমন পড়েছো তেমনি হাইজেনবার্গও করা যায়, অর্থাৎ কিনা এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, যেখানে তোমার কি হয় বলতো, যেখানে তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশনে, শ্রোডিঙ্গার অ্যাপ্রোচে কি করো তোমরা, ওয়েভ ফাংশনের টাইম ডিপেন্ডেন্সটা খুঁজে বেড়াবার চেষ্টা করো, তাই তো? হাউ দ্য ওয়েভ ফাংশন ইভলভস উইথ রেসপেক্ট টু টাইম। অন দি আদার হ্যান্ড হাইজেনবার্গ পিকচারে তোমরা যেটা করো, ইউ আর ট্রাইং টু অবটেন দ্য এভলিউশন অফ অপারেটরস, তার মানে অপারেটর এভলিউশনটা করো। কেমন, ওইটাতে তোমার ওয়েভ ফাংশনটা দেখো আর এটাতে অপারেটরটা দেখো। কেমন, দুটো অ্যাপ্রোচ আলাদা ঠিকই, কিন্তু দে লিড টু সেম রেজাল্ট, অর্থাৎ তারা আইডেন্টিক্যাল রেজাল্টে গিয়ে পৌঁছয়। অতএব এটা নিয়ে কোনো অসুবিধা নেই, তোমরা নিশ্চয়ই কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে এটা পড়ে এসছো যে হাইজেনবার্গ পিকচার এবং শ্রোডিঙ্গার পিকচারের মধ্যে কোনো সেরকম পার্থক্য নেই। আমরা আমাদের সুবিধের জন্য কখনো বা হাইজেনবার্গ পিকচার ইউজ করি, কখনো বা শ্রোডিঙ্গার পিকচার ইউজ করি। অতএব এটার মধ্যে কোনো রকম তোমাদের কোনো রকম ডাউট থাকার কথা নয়। আচ্ছা, এরপরে তোমরা যখন কোয়ান্টাম মেকানিক্সের যখন পাকাপোক্তভাবে শিখেছো, তখন অপারেটর গুলো যখন বেশ সুন্দর সুন্দর শিখেছো, তখন এই জিনিসগুলোকে তোমরা বলেছিলে যে এটাকে আইগেন ভ্যালুয়েশন, এ হচ্ছে তোমার কি আইগেন অপারেটর, এবং তার করেসপন্ডিং আইগেন ভ্যালু এআই, বি তেমনি আইগেন অপারেটর ইত্যাদি ইত্যাদি। কেমন, এই কনটেক্সটে তোমরা এগুলো কি লিখেছে, তো ওই কি বলে কয়েকটা প্রপার্টি গুলো ইউজ করেছে বোধ হয়, এ বি কমিট কখন কমিট করে, যদি তাদের কি বলে আইডেন্টিক্যাল ওয়েভ ফাংশন হয়, তাই তো? এই সমস্তগুলো তোমরা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে খুব শিখে এসছো, এবং আমি সত্যি সত্যি এগুলো কাজে লাগাবো। সুতরাং যখন কাজে লাগাবো তখন নিশ্চয়ই আমি ইউজ করবো, যখন তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে এগুলো। আমি জাস্ট যেগুলো কাজে লাগাবো সেগুলো বলে যাচ্ছি এই জন্য। আচ্ছা, এটা একটা ওয়ান ডাইমেনশনাল এক্সাম্পল করেছে এইচ স্কয়ার বাই টোয়াইস এম টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটা হিসেবে।
এবং এইগুলো তোমরা করেছো, স্কোয়ার ওয়েল ইত্যাদি, আমি আর এটার মধ্যে যাচ্ছি না। অবভিয়াসলি তার স্কোয়ার ওয়েলের সলিউশন এগুলো তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, বিএসসি লেভেলে করে এসছো তার। এবং অবভিয়াসলি এখানে যে এনার্জিটা হয় সেই এনার্জিটা কোয়ান্টাইজড, এন ইকুয়াল টু 1 2 3, যেহেতু এটা এনার্জিটা কোয়ান্টাইজড, অর্থাৎ স্কোয়ার ওয়েলের মধ্যে যে এনার্জিটা তুমি বার করলে সেই এনার্জিটা কোয়ান্টাইজড। তারপরে সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল তোমাদের কাছে হারমোনিক অসিলেটর। এবারে পোটেনশিয়ালটা যদি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে তখন তখন সেটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে হারমোনিক অসিলেটর। এবং সেই হারমোনিক অসিলেটরে অবভিয়াসলি তোমরা জানো যে যদি এক্সটা বেশি হয়ে যায় তাহলে তোমার অ্যানার্মনিক টার্মটা আসতে পারে। সুতরাং সেই অ্যানার্মনিক টার্মটা এই যে এখানে লিখেছে বোধহয়, এনি পোটেনশিয়াল ক্যান বি এক্সপান্ডেড ইন টার্মস অফ এ হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল। দেখো এখানে লিখেছে তাই, ডব্লিউ এক্স মনে করো এনি পোটেনশিয়াল, তাই তো? any potential Wx can be expanded about x equal to a এর রেসপেক্টে যদি এক্সপান্ড করো তাহলে এরকম একটা ব্যাপার হলো। যদি মনে করো এই পোটেনশিয়ালের একটা মিনিমাম আছে ধরে নাও, যদি একটা পোটেনশিয়ালের তো মিনিমাম থাকতে হবে, নাহলে সেই পোটেনশিয়ালটা রিয়েল হয় না। কারণটা কি বলতো, নাহলে সেটা বাউন্ডেড হয় না পোটেনশিয়ালটা, কেমন? অর্থাৎ পোটেনশিয়ালটা ইনফাইনাইট হয়ে যাবে, না হলে সে ক্রমাগত বাড়তে থাকবে। তার যদি মিনিমাম না থাকে তাহলে সেটা তো সেই পটেনশিয়ালটা রিয়েল ফিজিক্যাল পটেনশিয়াল হবে না। সুতরাং যদি এরকম থাকে, যদি কোনো পটেনশিয়াল তার একটা যদি মিনিমা থাকে কোথাও, তখন সেই মিনিমার রেসপেক্টে এখানে তোমার এক্সপানশনটা যদি করো, তাহলে এই মিনিমা থাকলে তার জিরো হয়ে যাবে এটা। তাহলে এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে পোটেনশিয়ালে যদি কনস্ট্যান্ট থাকে সেটা নিয়ে তোমাদের ঝঞ্ঝাট নেই, কারণ পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হলে শ্রোডিঙ্গার ইকুয়েশনে সলিউশনে কি আসবে, একটা ফেজ ফ্যাক্টর আসবে। আর ফেজ ফ্যাক্টর নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই, কারণ তোমরা যখন এক্সপেকটেশন ভ্যালু করবে তখন কিনা ফেজ ফ্যাক্টরটা উড়ে বেরিয়ে যাবে সাই স্টার সাই হওয়ার জন্য, কেমন? সুতরাং ফেজ ফ্যাক্টর কোনোভাবে তোমাদের বিব্রত করতে পারবে না। সুতরাং এই পার্টটাকে তুমি বাদ দিতে পারো। ইভেন তোমরা যদি আরেকটু বুদ্ধিমান অবশ্যই তোমরা বুদ্ধিমান, তোমরা কি করবে না কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করবে। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলে এইটাকে আমি জিরো কোঅর্ডিনেট ধরে নেবো, অর্থাৎ ডব্লিউ এটাকে জিরো ধরে নেবো, কেমন? তাহলে আমি বুঝতে পারছি যে আমার এই পার্টটা তো থাকছে না, কারণ হচ্ছে তোমার মিনিমা আছে বলে। কারণ ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়ে যায়, সেকেন্ড ডেরিভেটিভ মানে এখানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটাই তো হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল। তার মানে এনি পোটেনশিয়াল হুইচ হ্যাজ এ স্টেবল মিনিমা গিভস রাইজ টু দ্য হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল। এবং এই জন্যই তোমাদের হারমোনিক অসিলেটর এত পড়ানো হয় যত্ন নিয়ে। এটা তোমরা সলভ করে এসছো তোমাদের বিএসসি লেভেলে, আমি আর এটা নিয়ে খুব কথা বলতে রাজি নই। এবং মানে তোমাদের দুঃখের দিনগুলো স্মরণ করিয়ে দিয়ে লাভ নেই। এই এই সলিউশনটা করতে গিয়ে তোমাদের কি করতে হয়েছিল বলতো, সিরিজ সলিউশনের আশ্রয় নিতে হয়েছিল। এইরকম একটা ফর্মে আমরা রিডিউস করেছিলাম এই কনস্ট্যান্ট গুলোকে অ্যাডজাস্ট করে, তারপরে উই ওয়েন্ট ফর দ্য সিরিজ সলিউশন। কেমন? এই সিরিজ সলিউশন করলে খুব ভালো সলিউশন হয়েছিল আমি বলতে পারি না, কিন্তু ফাইনালি ইউ গট দ্য সলিউশন ইন টার্মস অফ হার্মাইট পলিনোমিয়াল। কেমন? এই হার্মাইট পলিনোমিয়াল, এই হার্মাইট পলিনোমিয়াল গুলো কিরকম না, হার্মাইট পলিনোমিয়াল অফ nth অর্ডার ক্যান বি অবটেন লাইক দিস। এবং অবভিয়াসলি ইট হ্যাজ সাম সর্ট অফ জেনারেটিং ফাংশন। এখানে জেনারেটিং ফাংশন লিখেছে কি, ওই ই টু দি পাওয়ার টোয়াইস এই জিটা নাকি যেন হয় মাইনাস জিটা স্কোয়ার আছে কি? আচ্ছা, না থাকলেও তোমরা পড়ে এসছো নিশ্চয়ই, এইটাই বোধ হয়। হ্যাঁ, এই জেনারেটিং ফাংশন এইটা লিখেছে, generating function this is e to the power minus s square plus twice s zeta, so this is the generating function, কেমন? অর্থাৎ এই you can generate the wave generate the Hermite polynomial term by term, অর্থাৎ n equal to 0 n equal to 1 ইত্যাদি বার করতে পারো from this generating function। এগুলো তোমরা তোমাদের বিএসসি লেভেলে পড়ে এসছো। সুতরাং আমরা ওয়েভ ফাংশনটা জানতে পেরে গেছি। ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার কি বলতো, সেটা হচ্ছে তোমার এই ফর্মে ওয়েভ ফাংশনটা, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস জিটা স্কয়ার বাই 2 8 জিটা। সো দিস ইজ দ্য সলিউশন অফ দি হারমোনিক অসিলেটর, কেমন? এবং তার করেসপন্ডিং এনার্জিটাও বেরিয়ে যায়।
এখানে তো তোমরা জেনারেল অডিয়েন্স, মানে এখানে আমাদের স্পেশাল পেপারের ছেলেরা আছে প্লাস অন্যেরা আছে। স্পেশাল পেপাররা তারা তো বিরক্ত হবেই, কারণ এগুলো তাদের কাছে তো বলা হয়ে গেছে অনেকবারই এইসব কথাবার্তাগুলো, মানে তাদের কাছে এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। কিন্তু যারা স্পেশাল পেপার আমার কাছে পড়োনি, তারা তো বোধহয় একটু জানলে ভালো হতো। কারণ ঠিক আছে, আমার মনে হয় আমি একটু তাহলে ব্যাক করে যাই, সেখান থেকে আরেকবার একটু বলি না হলে। আচ্ছা যাকে আমি খুব বেশি পেছনে ফিরবো না, কারণ তোমরা সাথে এগুলো জানা আছে আসলে তোমাদের, যে ঠিকই। আচ্ছা আমি হারমোনিক অসিলেটর বলছিলাম, বুঝেছো? হারমোনিক অসিলেটর, হ্যালো, আমি শুনতে পাচ্ছি পারি কি আর দেখতে পাচ্ছ? দুটোই প্রয়োজন আমার। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এই এই বস্তুটিকে হারমোনিক অসিলেটর বলেছিলে তোমরা, তাই তো? এটা পোটেনশিয়ালটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার ইত্যাদি। এটাকে সলভ করার জন্য ছোট করে তোমরা এরকম একটা সাবস্টিটিউশন নিয়েছিলে, নেবার পরে ইকুয়েশনটা দাঁড়িয়েছিল এইরকম একটা ইকুয়েশন, এবং তার সলিউশনটা আলটিমেটলি হয়েছিল এইরকম ফর্মে। সলিউশনটা আলটিমেটলি পলিনোমিয়াল সলিউশন হয়েছিল। কেন না, টু মেক দা ওয়েভ ফাংশন রিয়েলিস্টিক, তাই তো? অর্থাৎ ওয়েভ ফাংশনটাকে রিয়েল হতে হতে গেলে, রিয়েলিস্টিক মানে কি, সেটা বাস্তব ওয়েভ ফাংশন, কেমন? রিয়েল মানে রিয়েল কমপ্লেক্স এইসব নয় কিন্তু, কেমন? সেটাকে হতে গেলে ওয়েভ ফাংশনকে ভ্যানিশ করতে হবে ইনফিনিটিতে, এবং তার গ্রেডিয়েন্টটাকে, মানে ওয়েভ ফাংশন গ্রেডিয়েন্ট অফ দি ওয়েভ ফাংশন মানে ডেল সাই ডেল এক্স, সেটাকেও জিরো হতে হবে ইনফিনিটিতে। এই কন্ডিশনটা যখনই ইম্পোজ করা হয়, তখন আমরা যে সিরিজটাকে শুরু করেছিলাম ইনফাইনাইট সিরিজ সলিউশন ফরবেনিয়াস মেথড দিয়ে, সেটাকে তখন পলিনোমিয়াল সলিউশন হয়ে যায়, এবং সেই পলিনোমিয়াল সলিউশনের নামটাই হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল। ফাইনালি হার্মাইট পলিনোমিয়াল আমরা যেটা বার করি, হার্মাইট পলিনোমিয়াল বার করার পথেই এনার্জিটা হয়ে যায় এইচ ক্রস এইচ ওমেগা এন প্লাস হাফ। সুতরাং এনার্জিটা কোয়ান্টাইজড হয়ে যায়, কেমন? এবং সঙ্গে সঙ্গে হার্মাইট পলিনোমিয়াল, এটা হচ্ছে জেনারেটিং ফাংশন। হার্মাইট পলিনোমিয়াল সম্পর্কে আমি কয়েকটা কথা বলছিলাম, যেগুলো তোমাদের প্রয়োজনও বটে। কারণ যদি হার্মাইট পলিনোমিয়াল অর্ডার, এখানে এইটাকে অর্ডার বলে, 0 1 2 3 4 5 এগুলো অর্ডার বলে, কেমন? তাহলে অর্ডারটা যদি ইভেন হয়, তাহলে দেখবে হার্মাইট পলিনোমিয়ালটা ইভেন। হার্মাইট পলিনোমিয়াল যদি ইভেন হয়, তাহলে ওয়েভ ফাংশনটা কোথায় লিখলাম? ওয়েভ ফাংশনটা হচ্ছে এইটা, ওয়েভ ফাংশনটাও ইভেন, কারণ এইটা তো বেসিক্যালি ইভেন সবসময়, ই টু দি পাওয়ার মাইনাস জিটা স্কয়ার বাই 2। ওয়েভ ফাংশন উইল বি ইভেন ফর পলিনোমিয়াল ইভেন, এবং হার্মাইট পলিনোমিয়াল যদি অড হয়, তাহলে ওয়েভ ফাংশনটাও অড, কেমন? তার মানে কি বলতো, তার মানে হারমোনিক অসিলেটরের যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশন কোন স্টেটের ওয়েভ ফাংশন। তো আমি যখন হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন লিখি সাই এন, তার মানে কি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস জিটা স্কয়ার বাই 2 এইচ এন জিটা। এইবারে এন তো একটা পার্টিকুলার ভ্যালু আছে, এন মে বি ইভেন অর এন মে বি অড। তাহলে ইফ এন ইজ ইভেন, হারমাইট পলিনোমিয়াল অবভিয়াসলি ইভেন হবে, কারণ ওয়েভ ফাংশন ইভেন। তার মানে তোমাদের হারমোনিক অসিলেটরের যে ওয়েভ ফাংশন তোমরা পেয়েছিলে, ওই ওয়েভ ফাংশন গুলো কিন্তু হ্যাজ ডেফিনিট প্যারিটি, অর্থাৎ কিনা আইদার ইট হ্যাজ অড প্যারিটি অর ইট ইজ ইভেন প্যারিটি, কেমন? অর্থাৎ হাইড্রোজেন, সরি হাইড্রোজেন না, বারবার হাইড্রোজেন চলে আসছে। হারমোনিক অসিলেটর হ্যাজ ইভেন অর অড প্যারিটি ওয়েভ ফাংশন, কেমন? এগুলো তোমরা তো বিএসসি লেভেলে কভার করে এসছো, আমি জানি এগুলো। তারপরে তোমাদের মাস্টারমশাই এখানে এই কথাও বলেছিলেন যে ওকে, হারবাইট করলে এখানে তোমার অর্থমালগুলো, আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি ঢুকে যাচ্ছিলাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, কেমন? অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইটাই বলছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা খুব দরকারি আমার, বিকজ আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাটমিক ফিজিক্স, মলিকুলার ফিজিক্স। এখানে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ছাড়া আমি এক পাও চলতে পারবো না। সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমরা অলরেডি জানো যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এরকম ভাবে আমরা ইন্ট্রোডিউস করে থাকি, দিস ইজ মাই ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল ইকুয়াল টু আর ক্রস পি, তাই তো? এল ইকুয়াল টু আর ক্রস পি। সুতরাং এই ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কোয়ান্টাইজ করবো কি করে, না তার করেসপন্ডিং আর কে কোয়ান্টাইজ করবো, পিটাকে কোয়ান্টাইজ করবো। যার ফলে দেখো যে এলএক্সটা কি বলতো, এলএক্সটা হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে সেটাকে লেখা যায় ওয়াই পি জেড, এগুলো জাস্ট ক্রস প্রোডাক্ট ভেঙে করলেই তাই হয়। আচ্ছা, তারপরে কি করা হয় না, ওয়াই পি জেড এর বদলে কি হয়, পি জেড এর বদলে আই ক্রস এইচ ডেল ডেল জেড, অবশ্যই মাইনাস থাকবে, একটা মাইনাস আই ক্রস এইচ ডেল ডেল, এটা কমন করলে এটা আসে। এগুলো তোমরা প্রায় প্রতিদিন করেছো তোমাদের আগের ক্লাসে। সুতরাং এল এক্স এল ওয়াই এল জেড বের করেছিলে, তারপরে অদ্ভুত ভাবে তোমরা বার করেছিলে যেটা এল এক্স এল ওয়াই এর কমিউটেশন রিলেশন, এবং অবভিয়াসলি এখানে তুমি যেটা ইউজ করেছিলে
এক্স আর টি এক্স এর কমিউটেশন রিলেশনটা ইউজ করেছিলেন। অর্থাৎ তোমার ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন ইউজ করে তোমরা দেখেছিলে এল এক্স এল ওয়াই এটা কমিউট করে না, আই ক্রস এইচ এল জেড, কেমন এল ওয়াই এল জেড এটা কমিউট করে না। এগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমাদের মাস্টারমশাইরা বলেছিলেন, যে আগে এল এক্স পরে এল ওয়াই আর আগে এল ওয়াই পরে এল এক্স, এদের মধ্যে পার্থক্য আছে। এল এক্স মানে কি? দ্যাট ইজ দ্য রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। অর্থাৎ আগে রোটেশন কো দিলে এক্স অ্যাক্সিসের পরে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তারপরে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন দিলে যে ঘটনা ঘটবে। কিন্তু তুমি যদি উল্টো দিকে আসো, অর্থাৎ আগে ওয়াই দিলে তারপরে এক্স দিলে, তাহলে কিন্তু একই জায়গায় পৌঁছবে না, কারণ দে ডু নট কমিউট, অর্থাৎ এই অপারেশনটা নন কমিউটিং। এবং সেটা এইরকম একটা ব্যাপার, এল এক্স এল ওয়াই ইকুয়াল টু আই ক্রস এইচ এল জেড, অর্থাৎ নন কমিউটিং, কেমন? অর্থাৎ এটা নন কমিউটিং নেচার আছে এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে। তাহলে এল ওয়াই এল জেড ইকুয়াল টু এল এক্স ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা তোমাদের কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে খুব ডিটেইল। আচ্ছা, এই কনটেক্সটে মাস্টারমশাই তোমাদের একটা অপারেটর ডিফাইন করেছিলেন, এল স্কয়ার অপারেটর। এল স্কয়ার হচ্ছে এল এক্স স্কয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো তো তোমরা এগুলো কেন ডিফাইন করতে হয়েছিল সেগুলো যে অবভিয়াসলি আমরা যখন সলভ করব শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, যে ওয়েভ ফাংশনটা বের করতে হবে। ওয়েভ ফাংশনের তোমার সাইমালটেনিয়াস ওয়েভ ফাংশন থাকবে কোন অপারেটর গুলো, যে অপারেটর গুলো কমিউট করে। তাহলে এল এক্স তার যে ওয়েভ ফাংশন, এল ওয়াই এর ওয়েভ ফাংশন এক হবে না, বিকজ দে ডু নট কমিউট। এল এক্স এল জেড তার ওয়েভ ফাংশন এক হবে না। তাহলে আমাকে এমন কিছু অপারেটর খুঁজে পেতে হবে যে অপারেটর গুলো এরা কমিউট করবে এল এক্স এল ওয়াই এল জেড এবং অ্যাট দ্য সেম টাইম হ্যামিল্টনিয়ানের সাথে। এখন হ্যামিল্টনিয়ানটাই তো সলভ করে ওয়েভ ফাংশন বার করবে। তাহলে হ্যামিল্টনিয়ানের যে আইগেন ফাংশন হবে, সেই আইগেন ফাংশন যেন অন্যান্য যে অপারেটর আছে সেই অপারেটরের আইগেন ফাংশন হয়। এবং সেই অপারেটরগুলো অবভিয়াসলি আজে বাজে অপারেটর তো হলে হবে না, তাদের সঙ্গে একটা করে যেন থাকে, অবজারভেবল থাকলে ভালো হয়, যাতে করে আমরা সেটা মেজারেবল থিংস পেতে পারি। অবভিয়াসলি অ্যাঙ্গুলার মোমেন্টাম তার একটা এক্সাম্পল। সুতরাং আমরা এল স্কয়ার বানিয়ে নিই, তারপরে তোমাদের মাস্টারমশাই বলেছিলেন এল স্কয়ার এইচ এগুলা কমিউট করে, তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। এই কথাটা তোমরা বারবার শোনো, কেমন? এল স্কয়ার সাই এর উপরে অপারেট করলে তোমার তার আইগেন 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 ভ্যালুয়েশন তৈরি হবে। অবশ্য সাই এর উপরে অপারেট করা আর থিটা ফাই স্যার শোনা যাচ্ছে না। আপনি কি কিছু বলছেন? শোনা যাচ্ছে? যাচ্ছে কি করে বারবার? উফ, কি ব্যাপার হচ্ছে বলতো? বুঝতে পারছি না তো। আমার তো কানেকশন যথেষ্ট স্টেবল। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, এখন পাওয়া যাচ্ছে শোনা। লাগছে বড্ড। হ্যাঁ, এক মিনিট, লাউড স্পিকারটা অন করি একটু। লাউড স্পিকার 40% হয়ে আছে। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যাঁ স্যার। কি ব্যাপার হচ্ছে বলতো, আজকে কানেকশন কি হচ্ছে রে বাবা, এত কেটে যাচ্ছে মাঝে মাঝে কেন? আচ্ছা যাও, ভেরি সরি, আমি এটা তোমাদের কোনো কিছু করার নেই, আমার প্রবলেম।
জানো যাবে, আবার প্রেজেন্টেশন যেতে হবে, তাই না? আসলে আমি আজকের দিনটা শেষ করে আমি পরের দিন থেকে আমি একদম আমার সিলেবাসে ঢুকে যাবো আসলে। মানে এই বই থেকেই পড়াচ্ছি, অত সেই জন্য বই প্রথম পার্টটা দেখিয়ে দিচ্ছি কি আছে। আজকে আর সিলেবাসে ঢুকতে পারবো বলে মনে হয় না, দেখি তবু চেষ্টা করে দেখি যদি হয়। আচ্ছা, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমাদের পড়া আছে তাই তো? সুতরাং এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আর যেহেতু আমার মাঝে মাঝে গোলমাল হচ্ছে, সুতরাং আর বেশি কিছু বলা উচিত নয়। আমি জাস্ট যেটুকু আসবো সেটা হচ্ছে আমার অ্যাটমিক ফিজিক্সের পার্টে চলে আসার চেষ্টা করি। এবারে এবারে তোমার অবভিয়াসলি আমি যেটাতে ঢুকতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পরিচিত হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, এগুলো কি হচ্ছে? এটা কি? এটা সরি, আমি একটু ব্যাক করে গেলাম। কোথায় এটা? আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে শুরু হচ্ছে। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম তার করেসপন্ডিং ওয়াইএল থিটা ফাই, এগুলো তো প্রয়োজনীয় বটেই। স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে তার ওয়েভ ফাংশনগুলো কেমন হবে দেখতে, এগুলো আছে। এগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে কেমন, তোমার যদিও তোমাদের জানা আছে এগুলো, কিন্তু স্টিল বেটার টু হ্যাভ ইট। আচ্ছা বেশ, এরপরে আমি চলে আসি একদম, এটা তোমাদের ও একটু স্পিডটা বলার দরকার আছে তো। আচ্ছা, স্পিড। আচ্ছা, আমি জাস্ট বাই দি বাই, আমি তোমরা তো স্পিনটা পড়াশোনা, স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইত্যাদি সব পড়ে এসছো নাকি? এবং স্পিনের অ্যাডিশন ইত্যাদি পড়েছো তো? কি রে বাবা, কেউ কথা বলে না কেন? আবার কেটে গেল নাকি? হ্যাঁ, পড়েছো তো তোমরা? না স্যার, কি স্পিনের ব্যাপার, শুনতে পাচ্ছ অ্যাডিশন না? পড়া হয়। পড়া হয়নি? না স্যার, করোনা ছিল, সেকেন্ড সেমে বন্ধ হয়ে গেছিল ক্লাস। ও, কি ডেঞ্জারাস কথা। ও আচ্ছা, তাহলে তো ওটা একটু পড়িয়ে নিতে হবে। কিন্তু ওটা আমার এজেন্ডাতে ছিলই না। ঠিক আছে, আমি তাহলে একটু বলে নিই, তাহলে সেটাই ভালো। আহ, আচ্ছা, বইটা খেয়াল করো, তাহলে আমি এটা তাড়াহুড়ো করবো না। অ্যাংলো বইটা পড়া হয়েছে তো ভালো করে? হ্যাঁ স্যার, অ্যাঙ্গুলার বললো কে? মোমেন্টাম। কে বলছে কে? অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়া হয়েছে? কে বলছে? হ্যাঁ, অ্যাঙ্গুলার ইন্দ্রনীল? মোমেন্টাম হ্যাঁ, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়া হয়েছে তাই না? আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়াতে গিয়ে এল এক্স এল ওয়াই এল জেড ওদের অ্যালজেব্রা গুলো করেছো তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা গুলো করেছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এল স্কোয়ার ডিফাইন করেছিলে তাই তো? আচ্ছা, তারপরে তোমরা স্ফেরিক্যাল হারমোনিক্স পড়াশোনা করেছো তাই তো? এল স্কোয়ার ওয়াই এল এম থিটা পাই ইকুয়াল টু এল এল প্লাস ওয়ান, এল এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার ওয়াই এল এম থিটা পাই, এগুলো করেছো তাই তো? হ্যাঁ, এইখান থেকেই মোটামুটি ডিসকন্টিনিউ হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে ডিসকন্টিনিউ হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমরা করেছো। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম করেছো, তার মানে তার জেনারেটিং ফাংশন টাংশন গুলো পড়েছিলে? মানে তোমার অ্যাঙ্গুলার মানে ইনফিনিটসিমাল রোটেশন ইজ দ্য জেনারেটর অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইরকম কথাবার্তা পড়াশোনা করেছো? মানে তোমরা সিমেট্রি প্রবলেম ইন কোয়ান্টাম মেকানিক্স পড়েছো? না না স্যার, ওসব পড়া হয়নি, শুনিনি কোনো। তাই নাকি? তাহলে কনজারভেশন প্রপার্টি কিছু পড়ানো হয়নি? মানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কখন হবে, তার করেসপন্ডিং যে সিমেট্রিক প্রপার্টি, অর্থাৎ রোটেশনাল সিমেট্রি, ট্রান্সলেশন সিমেট্রি, এগুলো পড়ানো হয়নি? না, এগুলো কি একদমই পড়ানো হয়নি?
সে কনজারভেশনটা পড়ানো হয়েছিল, মানে ওই নোট দেওয়া হয়েছিল হ্যাঁ, ওই আচ্ছা, পড়ানো ভালো কোয়ারেন্টাইনের করে। সময়। না মানে আচ্ছা, দেওয়া হয়েছিল, না আমার ঠিক ওটা পড়েছিলি? খুব অতটা বেশি দরকার হবে না। আচ্ছা, আমার যদি আমি শেষ করে ফেলতে পারি আমার কাজকর্মগুলো, তাহলে তোমরা তোমাদের যেটুকু পড়া হয়নি বলে মনে হচ্ছে, আমার কাছে যদি মনে করো যে সেটা পড়ে নিতে চাও, তাহলে আই ক্যান ডু ইট। কেমন? এগুলো তো ইন্টারেস্টিং পার্ট, এক্ষুনি কাজে লাগবে না কনজারভেশন প্রপার্টি গুলো। কেমন? কিন্তু তোমরা কি এই এই অ্যালজেব্রা গুলো তো করেছো, যে কখন এনার্জি কনজার্ভ করবে ইত্যাদি, কখন অর্থাৎ হ্যামিল্টনের সাথে যদি কোনো অপারেটর তোমার ইয়ে থাকে, অর্থাৎ কিনা কমিউট করে, ফর এক্সাম্পল, কেমন, এইচ এর সাথে যদি পিএক্স কমিউট করে, তখন তোমরা কি বলে? তাহলে পিএক্স রিমেইনস আনচেঞ্জড, তাই তো? তার মানে সেটাকে তোমার কনজারভেশন বলো তোমরা, ইন টার্মস অফ ম্যাথমেটিক্স। কেমন? এই কনজারভেশন, এটা এটা বুঝো তো, কনস্ট্যান্ট অফ মোশন তোমরা বলো, তাই তো? এগুলো তো জানো, কনস্ট্যান্ট অফ মোশন। আচ্ছা, যাই হোক, এগুলো তো তোমরা বোধহয় ক্লাসিক্যাল মেকানিক্সও কভার করো নর্মালি। এনিওয়ে, আমার যেটুকু হয়নি আমি, তোমরা বলো আমাকে, আমি আমি দেখে নেবো কোন। কিন্তু আমার যেটা হয়তো ওইটা খুব বেশি দরকার নেই, কিন্তু আমার অ্যাঙ্গুলার মোমেন্টটা, আমার স্পিন খুব দরকার না আমাকে পড়াতে গেলে, কাটুনি ফিজিক্স। সুতরাং আমি এটা না পড়ালে আমি পড়িয়ে নেবো, এখনই পড়িয়ে নেবো তাহলে। কেমন? বেশ, আমি খুব এটা তাহলে আমি আস্তে আস্তেই পড়াচ্ছি এটা, স্পিনটাকে। আচ্ছা, স্পিনের আমি এক কাজ করি, স্পিনের যে কনসেপ্ট, সরি কোথায় গেল বইটা, কোথায়? আচ্ছা, স্পিনের কনসেপ্ট, আচ্ছা স্পিন অ্যাঙ্গুলার, জাস্ট ইউ ক্যান রিকল যে স্টার্ন গার্ল্যাকের যে এক্সপেরিমেন্ট, তাই তো? স্টার্ন গার্ল্যাকের এক্সপেরিমেন্ট কি ছিল বলতো? সিলভার অ্যাটম দিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ডে। আমি বইতেই রয়েছে, এখানে কোথায় একটা আছে দেখবে, আমি আর ফেরত আনছি না। কেমন? তোমরা আচ্ছা, এটা তো নিশ্চয়ই জানো তোমরা, স্টার্ন গার্ল্যাক এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে আমরা স্পিনটাকে এস্টাবলিশ করেছিলাম, এবং সেখানে দেখা গিয়েছিল যে ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে একটা জায়গায় গিয়ে জমছে, অর্থাৎ একদম সেন্টার পয়েন্টে। আচ্ছা, আমি দেখানোই আপনার কোথায় ছিল স্ট্যান্ডার্ড একদম প্রথমের দিকে। আচ্ছা, এটা কত পাতা? এটা 99 পাতা, পরে আসছিল। চলে গেল। দেখো, যে বেরোয় সিলভার অ্যাটম বেরিয়ে, এখানে তোমার একটা স্লিট আছে, এর মধ্যে দিয়ে সিলভার গুলো যাচ্ছে। আচ্ছা, এবারে ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, তাহলে সিলভার অ্যাটম গুলো এখানে চলে যাবে। এগুলো কি করে যাচ্ছে? অবভিয়াসলি তার কাইনেটিক এনার্জি আছে, কারণ এখানে ওভেনে গরম করা হয়েছে। কেমন? গরম করার ফলে তার যে কাইনেটিক এনার্জি হলো, এই একটা থ্রু সাম পিন হোল, এর মধ্যে দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এখানে সেন্টার পয়েন্টে থাকবে। এবার যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, ম্যাগনেটিক ফিল্ড দিলে দেখা যাবে যে তখন আর এই সেন্টারে তো আসছেই না, উল্টে এখানে প্যাচটা তৈরি হচ্ছে, এখানে একটা প্যাচ, এখানে একটা প্যাচ তৈরি হচ্ছে। কেমন? অর্থাৎ এইরকম প্যাচ হওয়ার ফলে তখন বলা হয়েছিল যে এই প্যাচটা হলে দেখা গেল, তখন তার মানে কি বলতো, যে সিলভার ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তার মানে কি, আইদার তোমার রিপেলড হচ্ছে অথবা অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং যার ফলে এখান থেকে আমাদের বলা হয়েছিল, এটাকেই বলতে মাল্টিপ্লিসিটি বলা হয়েছিল। তাহলে মাল্টিপ্লিসিটি কত না, দুই। দুই যদি মাল্টিপ্লিসিটি হয়, কেমন, ইন টার্মস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝার চেষ্টা করা হয়েছিল, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হয় 2 × L+½ তাই তো? 2 × L+½ সরি, কি বলে ওটাকে আমরা মাল্টিপ্লিসিটি কি করেছিলাম? মাল্টিপ্লিসিটি বলেছিলাম 2 × L+½ তাই তো? তাহলে একমাত্র সম্ভব কি বলতো, যে সরি 2L+, বললাম বলতো, কোথায় গেল? এই এখান থেকে, তাই তো? বেশ, সরি, 12+1, আচ্ছা, যাই হোক,
মাল্টিপ্লিসিটি অলরেডি আমাদের এস্টাবলিশড হয়েছিল কত বলো তো, যে আমাদের অ্যাঙ্গুলার ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা ভ্যারি করে তোমার কত -L to L, তাই তো, ইনক্লুডিং জিরো। তাহলে সেক্ষেত্রে তোমার তার আগেই তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যাপারটা এসে গেছিল, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে আবার ম্যাগনেটিক মোমেন্ট ইনভলভ হয়, সেটা তো তোমার অ্যাম্পিয়ারস ল থেকেই প্রমাণ। সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম করেসপন্ডিং যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা তোমার ইন্টারঅ্যাক্ট করে, ইন্টারঅ্যাক্ট করার ফলে তাদের অবভিয়াসলি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। সুতরাং আমরা প্রথমে ভেবেছিলাম বোধহয় এটা অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য হচ্ছে, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হয় মাল্টিপ্লিসিটি এখানে দুই, যেহেতু দুই হতে গেলে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কি হতে হবে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে হতে হবে তোমার কত বলতো, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম নর্মালি কি ছিল, L = 0 1 2 3 ইত্যাদি ছিল, তাই তো। তাহলে L = 0 হলে তাহলে 1 হচ্ছে, L = 1 হলে কত হবে, L = 1 হলে 3 হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আনফরচুনেটলি দুই মাল্টিপ্লিসিটি কিছুতেই আসছিল না। এখান থেকে তোমাদের স্পিনের কনসেপ্ট আসলো, এবং স্পিনের কনসেপ্ট এনে বলা হলো এখানে L = হাফ হচ্ছে এই কারণে এখানে, এবং সেটাকে আমরা পরবর্তীকালে ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছিলাম, অর্থাৎ এটাই পরবর্তীকালে স্পিন, তাই তো। এটা এখান থেকে আমরা স্পিনের কনসেপ্টটা এনেছিলাম, অর্থাৎ স্টার্নগার্লাকের এক্সপেরিমেন্ট থেকে। সুতরাং আমি আর এর মধ্যে যাচ্ছি না। সুতরাং স্পিনের কনসেপ্ট ছিল স্টার্নগার্লাকের থেকে, অর্থাৎ স্পিন মেবি প্লাস হাফ অর মাইনাস হাফ, কেমন, এবং তার মাল্টিপ্লিসিটি কত, মাল্টিপ্লিসিটি হচ্ছে 2, কারণ 2s + 1, s = হাফ হলে তোমার সঙ্গে সঙ্গে তোমার মাল্টিপ্লিসিটি 2 হয়ে যাবে। আচ্ছা, তোমার স্পিনের কনসেপ্টটা তোমাদের অলরেডি জানা আছে ধরে নিয়ে আমি এগোচ্ছি এবারে, যে 92 পাতা কোথায়। আচ্ছা, তোমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে তোমরা হয়তো স্পিনের কম্বিনেশনটা হয়তো সেইভাবে পড়োনি। ঠিক আছে, না পড়লে কিছু অপরাধের নয়, আমি মোটামুটি একটু বলে যাচ্ছি, অবভিয়াসলি পড়িয়ে যাচ্ছি বরঞ্চ, কারণ আমি এটা তাহলে অত ফাস্ট বলতে যাবো না। দেখো, এটাকে কিন্তু একেবারে অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে আমরা তুলনা করেই এটা পড়াই নর্মালি। দেখো যেখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যেমন মনে করো জেড কম্পোনেন্ট থাকে Lz, কেমন, তেমনি তোমার স্পিনেরও বেসিক্যালি তোমার কি হবে বলতো, ms × h, ms = প্লাস হাফ মাইনাস হাফ, এটা বেসিক্যালি আইগেনভ্যালু টাইপের, কেমন। আচ্ছা, এগুলো একটু দেখে নেবে, কেমন। আচ্ছা, আমার মনে করো স্পিনের অ্যালজেব্রাটাও তোমার একেবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রার মতো। আমি অ্যালজেব্রাগুলো আর বলতে তোমাদের দেখো, sx sy = I cos h z, যেমন lx l ওইগুলো s² এর জন্য এটা হবে cos h ইত্যাদি ইত্যাদি। sz এর জন্য কি বলতো, এটা জেড কম্পোনেন্ট, যেমন অ্যাঙ্গুলার মোমেন্টামে তুমি জেড কম্পোনেন্ট লেখো Lz অপারেটিং অন সাই এর উপরে যখন অপারেট করো তখন তোমরা লেখো mh সাই, যদিও সাই এর উপরে অপারেট করে না, করে কেবলমাত্র ylm থিটা, কারণ Lz হচ্ছে Lz বেসিক্যালি কি বলতো, -I cos h del phi, অর্থাৎ কি কেবলমাত্র ফাই ফাংশনের উপরে অপারেট করে। ফাইটা আবার কিরকম ফাংশন বলতো, e⁻im ফাই, তবে ফাই যখন অপারেট করে একটা -im বেরিয়ে আসে। ঠিক আছে, যাই হোক, এরকম ভাবে তোমরা অলরেডি এইগুলো নিয়ে অনেকটাই পড়াশোনা করেছো। আচ্ছা, বেশ, এইবারে আমি চলে আসি যে আমরা কি করে স্পিনটাকে আমরা রিপ্রেজেন্ট করি বেসিক্যালি। তাহলে s² কাই, এটা কাইটাকে আমরা স্পিন বলছি, কাই হচ্ছে স্পিন, কেমন, তার স্পিনটা হচ্ছে s, তার ms হচ্ছে কি বলতো, প্রজেকশন অফ দি স্পিন। তাহলে s² যেমন L² লেখো, L² অপারেটিং অন ওয়েভ ফাংশন gives you L + 1 h², ঠিক আছে, স্পিনের ক্ষেত্রে তাই, এবং এটাকে ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয় এই জন্য। কেমন, Sz যদি অপারেট করে ঠিক একই রকম আইগেন ফাংশনের উপরে, কেমন, সেটা তাহলে ms cos h phi s ms। তুমি সমস্যা বলবে এটা একই ওয়েভ ফাংশন, ইয়েস একই ওয়েভ ফাংশন, কারণ s² sz এরা কিন্তু কমিউট করে, s² sz এরা কমিউট করে, ইউ ক্যান চেক ইট, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এটা তোমরা প্রমাণ করেছো, L² Lz এই দুটো অপারেটর কমিউট করে, যার ফলে L² Lz আর 8 দে হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। তাহলে এখানেও তাই, স্পিন ফাংশন যেহেতু এর আইগেন ফাংশন, তাহলে এটাকে স্পিন ফাংশন বলছি, কাই s ms, তাই তো, তার উপরে যখন অপারেট করছে তাহলে এটা আইগেন ভ্যালু দিচ্ছে s × s + 1 h², একেবারে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের মতো করে। তাহলে sz যদি অপারেট করে ঠিক এরকম ms × h,
এটা জেড কম্পোনেন্ট, কেমন? তাহলে এমএস এর ভ্যালুটা কত হতে পারে? এমএস এর ভ্যালুটা তুমি যেমন এমএল এর ক্ষেত্রে লিখেছিলে কি মাইনাস এল থেকে প্লাস এল, এখানেও তাই। তাহলে মাইনাস এমএস থেকে প্লাস এমএস, কেমন? কিন্তু স্পিনের তো কেবল দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে আপ স্পিন অথবা ডাউন স্পিন, তাহলে একটা মাইনাস হাফ অথবা প্লাস হাফ, তাই তো? তার মানে এমএস এর ভ্যালুটা কি হতে পারে? মাইনাস হাফ অথবা প্লাস হাফ, তার মানে এমএস ইকুয়াল টু মাইনাস প্লাস হাফ। তাহলে এস ইকুয়াল টু যেহেতু হাফ, তাহলে আমরা এই যে স্পিন ফাংশন যেটা, সেই স্পিন ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করো আপ স্পিন। আপ স্পিন মানে কি বলতো? যেটা হচ্ছে তোমার এমএসটা পজিটিভ, হাফ হাফ যেটা পজিটিভ হাফ, এই যে হাফ যেটা লিখেছি এটাকে পজিটিভ হাফ লিখেছি। আর এস মানে হচ্ছে তার স্পিন, একটা ইলেকট্রন, একটা পার্টিকুলার ইলেকট্রন মনে করো। আচ্ছা, এখানে কোনো ছবি নেই, ছবি নেই বুঝছো? আমি বোর্ডটা আমার কাছে এখন আমি লাগাইনি, নাহলে দেখি তো। এই আপ স্পিন তোমার জাস্ট অ্যারো করে দিলে ওর দিকে, দ্যাটস অল। আচ্ছা, হাফ স্পিনের ওয়েভ ফাংশনটা আমরা, এটা কনভেনশন, এটাকে কিভাবে লেখা হয়? আলফা আই হাফ হাফ। এটা একটা একটা সিঙ্গল স্পিনের জন্য, অর্থাৎ মনে করো একটা ইলেকট্রন, তার একটা স্পিন আছে, সেই স্পিনটা, স্পিনের ভ্যালুটা, স্পিনটা মেবি আপ মেবি ডাউন। যদি আপ থাকে তাহলে এমএস হাফ হবে, আর যদি ডাউন থাকে এমএস হবে মাইনাস হাফ। তো দিস ইজ কল্ড আপ স্পিন, আলফা দিয়ে লেখা হয়। বিটাটা হচ্ছে ডাউন স্পিন, কেমন? আলফা বিটা। আচ্ছা, তাহলে এইবারে তুমি মনে করো আমি যদি এটাকে, এই নোটেশনটাকে আমি যদি ইউজ করি, এস স্কোয়ার অপারেটিং অন আলফা। এস স্কোয়ার অপারেটিং অন আলফা মানে কি? এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ স্কোয়ার আলফা, তাই তো? এটা তো স্পিন ফাংশন, স্পিন ফাংশনের কাজ করছে। এস ইন্টু এস প্লাস ওয়ান মানে কি? এস হচ্ছে হাফ, হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান, তার মানে হাফ ইন্টু তিনের দুই, তিনের চার এইচ স্কোয়ার আলফা হবে। ঠিক তেমনি এস স্কোয়ার বিটা তুমি দেখতে পারো, তিনের চার এইচ স্কোয়ার বিটা। এস জেড আলফা অর্থাৎ যখন আপ স্পিনের উপরে কাজ করবে তখন তোমার ক্রস এইচ বাই টু, অর্থাৎ একটা স্পিনের যে তোমার ইয়েটা আইগেন, কি বলবো ওটা, আইগেন ভ্যালু, কেমন? আচ্ছা, আইগেন ভ্যালুটা কত? হাফ ক্রস এইচ, কেমন? ঠিক তেমনি এস জেড বিটা সেটা হচ্ছে মাইনাস হাফ এইচ, এটা কত? ডাউন স্পিনের জন্য। ওই আপ স্পিন ডাউন স্পিন এইভাবে লিখেছে দেখো। আচ্ছা, তাহলে এই যদি অবস্থা হয় তাহলে একটা জেনারেল স্পিন ফাংশন ফর টু স্পিন ফাংশন, কেমন? টু বেসিক স্পিন স্টেটস আলফা বিটা, এটা থেকে আমি কি করতে পারি বলতো? এটা কাই যদি লেখো, কাই লিখতে পারো কি? কাই প্লাস আলফা প্লাস কাই মাইনাস বিটা। এই কাই প্লাস আর কাই মাইনাস এটা কি? এক্সপানশন কোএফিসিয়েন্ট। অর্থাৎ কাই প্লাসটাকে তোমাকে জানতে হবে, কাই মাইনাসকে জানতে হবে, টু টু অ্যাড টু স্পিনস আলফা এন্ড বিটা, কেমন? তাহলে এই জিনিসটাকে আমরা তাহলে কি করবো বলতো? যে অবভিয়াসলি এটা অর্থোগোনালিটি কন্ডিশন থেকে তোমার চলে আসবে কি? কাই প্লাস স্কয়ার নর্মালাইজেশন কন্ডিশন অবভিয়াসলি, অর্থাৎ কাই কাই তোমার নর্মালাইজড ফাংশন, কারণ এটা যে টোটাল স্পিন ফাংশনটা তৈরি করবে সেটা নর্মালাইজ। এখন চেক ইট, কেমন? অর্থাৎ কিনা এটা কেট দিয়ে রেখো, মনে করো কাই ইকুয়াল টু কাই, এটা তো এটা কনস্ট্যান্ট বেসিক্যালি, কেমন? আলফা কেট বিটা কেট, তারপরে এবারে আবার ব্রা ভেক্টর লিখলে কাই ইজ ইকুয়াল টু কাই প্লাস স্টার আলফা ব্রা প্লাস ইত্যাদি ইত্যাদি। এইবারে দুজনের মধ্যে তোমার প্রজেকশন নিলে, অর্থাৎ ডট প্রোডাক্ট নিলে, ডট প্রোডাক্ট নিলে কাই কাই ইকুয়াল টু ওয়ান লিখলে দেখবে এই কন্ডিশনটা দরকার, অর্থাৎ নর্মালাইজেশন কন্ডিশন। এবং অ্যাট দ্য সেম টাইম এইটাও ব্যাপার, আলফা আলফা বিটা বিটা ইকুয়াল টু ওয়ান হবে। এবং এবং স্পিন ফাংশনগুলো কিরকম বলতো? আপ স্পিন আর ডাউন স্পিনের মধ্যে যদি তুমি ডট প্রোডাক্ট করো জিরো হবে, তো অর্থোগোনালিটি কন্ডিশন মেনে চলে, তাই তো? সুতরাং এস স্কোয়ারের যে করেসপন্ডিং যে আইগেন ভ্যালু বেসিক্যালি 3/4 এইচ স্কোয়ার। আচ্ছা, এইবারে এস প্লাস আর এস মাইনাস, এস প্লাস আর এস মাইনাস এই জিনিসটাকে যখন তুমি করবে, এস যে, আচ্ছা মাইনাস মানে কি? তুমি এটাকে বলে আপ স্পিন, সরি আপ স্পিন বলে না, এটা কি বলে? রেইজিং অপারেটর বলে, তাই না? ভুলে যাচ্ছি নাকি দেবো? একটাকে বলে হচ্ছে রেইজিং অপারেটর, একটাকে বলে লোয়ারিং অপারেটর, কেমন? এস প্লাস আর এস মাইনাস যদি হয় এস এক্স প্লাস মাইনাস আই এস ওয়াই, এগুলো কিন্তু তোমাদের পড়ানোর কথা। যাই হোক, আমি তবু যেহেতু করবি বলছো, সেম আমি একটু জাস্ট তোমাদের বলে যাচ্ছি। আচ্ছা,
এইটা দেখো এস প্লাস, এটাকে রেইজিং অপারেটর বলা হয়, কেমন? আচ্ছা, এস প্লাস এই অপারেটরটা যখন আপস্পিনের উপরে কাজ করবে, এটা তো আপস্পিন, আপস্পিনটা তো স্যার তুমি রেজ করতে পারবে না। হ্যাঁ বলো। হ্যালো, এইগুলো পড়ানো হ্যাঁ হয়েছে, বলো। এইগুলো পড়ানো পড়ানো হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমাদের তাহলে ইয়ের সেটা আমি জিজ্ঞেস করি। আমাদের অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়ানো হয়নি। ও, ওই যে ক্লেভ জর্ডান দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ক্লেভ জর্ডান আমার এক্ষুনি দরকার লাগছে না। না হ্যাঁ, সরি, আমি এগুলো ওই পড়ানো হয়েছে। দুটো নন ইন্টারেক্টিং স্পিনের জন্য আমি জিজ্ঞেস করছিলাম। তাহলে তাই তো ভাবছি যে এটা কোয়ান্টাম পড়ানো হবে না। এই এরকম ভাবে লিখতে অভ্যস্ত তোমরা, তাই তো? হ্যাঁ, গুড, তাহলে তো ঠিক আছে, আমি আর এটা মধ্যে যাচ্ছি না। আর স্পিনটাকে তোমরা এইভাবে লেখো cos h/2 সিগমা, এটা তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, তাহলে আমি তো অনেক কাজ করছি তাহলে। আচ্ছা, পাউলি স্পিন ম্যাট্রিক্স গুলো ইন্ট্রোডিউস হয়েছে, তাই তো? হ্যাঁ গুড। তাহলে পাউলি স্পিন ম্যাট্রিক্স গুলো তোমার বেসিক্যালি ট্রেসলেস এবং এইরকম ভাবে সিগমা এক্স ইত্যাদি ওয়ান। বেশ। আচ্ছা, এই 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 অপারেটরটা পরীক্ষা ছিল নিশ্চয়ই এরকম, এটা খুব ইম্পর্টেন্ট অপারেটর, হ্যাঁ, এটা এগুলো করানো হয়েছে। ছিল তো? হ্যাঁ, হ্যাঁ ব্যাস। আচ্ছা, আমার এইগুলো লাগবে আসলে অ্যাটমিক ফিজিক্সে, বুঝেছো? আচ্ছা বেশ, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি তাহলে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাডিশন ইত্যাদি, এগুলো তো আমার খুব বেশি প্রয়োজন নেই, অথবা আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে এইবারে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি চলে আসো, সেন্ট্রাল ফোর্স প্রবলেম। আচ্ছা, আমি একটু জাস্ট বলে নিয়ে যদিও, কিন্তু সেন্ট্রাল ফোর্স প্রবলেম তোমাদেরও পড়ানো হয়েছে অবভিয়াসলি, আমি বুঝতেই পারছি। হাইড্রোজেন অ্যাটম তো না পড়ে তোমাকে এখানে আনানো হবে না, সুতরাং পড়েছো। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমি একটু জাস্ট বলে নিই, এটা তোমার কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, তারপরে এইটা এই ফর্মে লেখা হলো, অর্থাৎ কিনা ডেল স্কোয়ারটাকে ইন টার্মস অফ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে লেখা হলো, তারপরে এইচটাকে এইভাবে লেখা হলো, লেখার পরে এইচ আর এল স্কোয়ার কমিট করে, এইচ এল জেড কমিট করে, এগুলো তোমরা প্রমাণ করেছো। যার ফলে যে আইগেন ফাংশনটা তৈরি হবে, এইচ এর যেটা আইগেন ফাংশন, সেটা এল স্কোয়ারের আইগেন ফাংশন, এল জেড এর আইগেন ফাংশন, অর্থাৎ দে হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন বিকজ দে কমিউট উইথ ইচ আদার। এল স্কোয়ার এল জেড এর সাথে কমিট করে, কেমন? এল জেড এল স্কোয়ার আবার এইচ এর সাথে কমিট করে, আবার এল জেড এইচ এর সাথে কমিট করে, সুতরাং তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। সুতরাং আলটিমেটলি যে হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন, সেইটা আইগেন ফাংশন তোমাদের হয়ে যাবে। হ্যামিল্টন আইগেন মানে কি, সেটি তো সলিউশন তোমাদের। শ্রোডিঙ্গার ইকুয়েশন যখন সলভ করো, এইচ সাইকেল টু আই ক্রস এইচ ডেল সাই ডেল টি দিয়ে বা ই সাই করে, তাই তো? সেখানে ওয়েভ ফাংশনটা বার করে, মানে কি, যে ওয়েভ ফাংশনটা সেটাই তো সলিউশন। তাহলে ওই ওয়েভ ফাংশনটা এল স্কোয়ারের ওয়েভ ফাংশন, তাই তো? সুতরাং আমরা সেই কনসেপ্ট থেকে আলটিমেটলি এগুলো তোমরা পড়ে এসছো যে যেহেতু তোমার সেন্ট্রাল ফোর্স প্রবলেমে আমরা দেখেছি যে এরকম একটা প্রবলেমে যোগ হয়ে যায় বিকজ অফ দি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, মানে কোঅর্ডিনেট যখন সেপারেট করেছে তখন কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা করতে হয়েছে এইরকম ভাবে, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য ডিসকন্টিনিউটি, আর ইকুয়াল টু জিরোতে ডিসকন্টিনিউটি অ্যাভয়েড করার জন্য এরকম একটা স্কেলিং নিতে হয়। নিলে ফাইনালি দিস ইজ দ্য রেডিয়াল পার্ট অফ দিস ওয়েভ ইকুয়েশন, তাই তো? এটা রেডিয়াল পার্ট। আর অ্যাঙ্গুলার পার্টটা কি, সাই এল এম, সাই, সরি, ওয়াই এল এম থিটা পাই হিসেবে আছে। এগুলো তোমরা করেছো। এবং এইটার মধ্যে ভি আর, এইটা হচ্ছে অরিজিনাল পোটেনশিয়ালটা, তার সঙ্গে যেন এইটা একটা যোগ হয়ে গেছে, এইটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ডিস্টরশন বা সেন্ট্রিফিউগাল টার্ম বলি, তাই তো? এবং তারপরে তোমরা এটাকে সলভ করেছো, করে ইন টার্মস অফ ল্যাগুয়েরি পলিনোমিয়াল বের করেছো। আমার এইটুকুনি হলেই চলবে, এরপরে আমি আমার নিজের ডেভেলপমেন্টটা করবো, কেমন? সুতরাং তোমরা এগুলো তো করেছো, এবং করে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে, আমি তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি মাত্র, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তো সলভ করেছো। সলভ করতে গিয়ে তোমরা, যদিও হাইড্রোজেন অ্যাটম টু বডি প্রবলেম, কিন্তু আলটিমেটলি সেন্টার অফ মাসে ট্রান্সফার করেছিলে, করে তোমরা সলভ করেছো। বেশ, এটা করে তারপরে তোমরা আরেকটু এগিয়ে গিয়েছিলে, গিয়ে কি করলে, করে, আচ্ছা, এর পরেই যেটা হলো যে হাইড্রোজেন অ্যাটম পর্যন্ত এটা সব ঠিকঠাক চলছিল। এরপরে শ্রোডিঙ্গার ইকুয়েশন আর সলভ করা যাচ্ছিল না, কারণ বেশিরভাগ সলিউশন করতে গেলে তোমাকে অ্যাপ্রক্সিমেশন মেথড নিতে হবে। অ্যাপ্রক্সিমেশন মেথড করতে গিয়ে মাস্টারমশাই বলেছিলেন যে আমাদের কাছে কয়েকটা মেথড অ্যাভেলেবেল আছে, অবভিয়াসলি ডব্লিউকেবি আছে, তারপরে আর একটা পাওয়ারফুল মেথড হচ্ছে তোমার কি না, পারটারবেশন মেথড, কেমন? সেই পারটারবেশন থিওরি আছে, কেমন? সেই পারটারবেশনটা আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে টাইপ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন।
টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি কাকে বলে, টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি কাকে বলে, সেইগুলো তোমরা জানো যে যদি তোমার ডিস্টারবেন্স বা পার্টারবেশন যদি টাইম ডিপেন্ডেন্ট হয় তখন তার করেসপন্ডিং যে থিওরিটা আমরা ডেভেলপ করি সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি পার্টারবেশন হয় তাহলে সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি। টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি খুব ডিটেইল তোমাদের পড়ানো হয়, সুতরাং আমি আর ওর মধ্যে যাব না। কিন্তু টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থেকে আমার একটু প্রয়োজন লাগবে, কেন না অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, মলিকুলার স্পেকট্রোস্কোপি করতে গেলে আমার যেটা করতে হবে অ্যাটম এবং মলিকুলের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন করতে হবে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোনো উপায় নেই, তারা টাইম ডিপেন্ডেন্ট ফিল্ড, কেমন? সুতরাং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি। এবং টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি আমাকে একটু পড়াতে হবে এবং সেটা তোমার সিলেবাসেও আছে। যেমন টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি যদিও তোমাদের হয়তো রিপিট হয়ে যাবে, স্টিল আই ডোন্ট থিঙ্ক যে এটা রিপিট করা নয়। সুতরাং আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি একেবারে স্কিপ হয়ে গেলাম, টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরিতে চলে যাব। সুতরাং টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশনই আমার কোর্সটা শুরু, কেমন? সুতরাং এখান থেকে আমার কোর্স শুরু হবে, ঠিক আছে? টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি থেকে আমি এবারে আমার কোর্সটা শুরু করছি, কেমন? আচ্ছা, এটা আগে কয়েকটা কথা বলার দরকার ছিল, সেগুলো এলো না কেন? কোথায় ছিল বলতো? আচ্ছা, তোমরা হাইড্রোজেন অ্যাটম, আমি জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি, তোমরা হাইড্রোজেন অ্যাটম পড়বার সময় এনার্জির এক্সপেকটেশন হলে তো ঠিক আছে বের করেছো, 1/r এর এক্সপেক্টেশন, আচ্ছা ভিলিয়াল থিওরেম নামক কোনো জিনিস বের করেছিলে তোমরা হাইড্রোজেন অ্যাটমের সময়? কারণ পোটেনশিয়াল বার করা, পোটেনশিয়ালটা কত? 1/r পোটেনশিয়াল বের করেছিলে কি? একটু মনে করার চেষ্টা করো তো। আচ্ছা, ভিলিয়াল থিওরেমটা গেল কোথায়? এখানে দেখতে পেলাম না। আচ্ছা যাও, যদি বের করে না থাকো তাতে কিছু যায় আসে না। আচ্ছা, তোমরা এই যে হাইড্রোজেন অ্যাটমের যে ওয়েভ ফাংশনটা পেলে, সেই ওয়েভ ফাংশন দিয়ে তোমরা কি কিছু কিছু এক্সপেকটেশন ভ্যালু বের করেছো? আর এর এক্সপেকটেশন ভ্যালু, 1/r এর এক্সপেকটেশন ভ্যালু কোথায় গেল রে বাবা বলতে? এখানে আছে। কোথায় গেল বলতে? বুঝতে পারছি না কেন মুশকিল। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি দেখি কোথায় আছে। পারফরমেশনটা আমি পড়াবো অবভিয়াসলি, তারপরে দেখা যাক কোথায় আছে। ও 1 ইলেকট্রন আমি নাম্বার দিচ্ছি, তারপরে এখানে করেছি লাইব্রেরি এলিমেন্ট এখানে করেছি, তাই তো? আচ্ছা, দেখেন যাচ্ছে। আচ্ছা, তোমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করে তো এনার্জি বের করেছিলে নাকি? হ্যাঁ, কথা বলে না কেন? হাইড্রোজেন অ্যাটমটা খুব ডিটেল করাতে পারবো না আসলে, আমি অন্য জায়গায় চলে যাবো। হাইড্রোজেন অ্যাটম তো করেছো, এই যে 50 পোটেনশিয়াল আছে। হ্যাঁ হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, বেশ, তাহলে ওইটা করে তারপরে তোমরা এই জিনিসগুলো করেছো তো, যে ওই ফাংশনটা বের করা, ওয়েভ ফাংশনটা এই e⁻² তারপরে তোমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন ইত্যাদি বের করেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। তার এনার্জিগুলো বের করেছিল তাই তো? এনার্জিটা একদম এক্স্যাক্টলি বোর থিওরির সাথে মিলে যায়, তাই তো? এটা বের করেছো তো? শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকেও আসে, বোর থিওরি থেকে আসে, এই সমস্তগুলো পড়ানো হয়েছে, তাই তো? আচ্ছা, এটা যেটা পড়ানো হয়েছে কিনা আমি যেটা জানার দরকার, এটা হচ্ছে এই যে তোমাদের এই এক্সপেকটেশন ভ্যালুগুলো বের করেছো কিনা, আর আরেক ভিরিয়াল থেকে এখানেই থাকবে নিশ্চয়ই। ওই ফাংশন গুলো দেখালো এখানে, বাবা কোথায় আছে রে বাবা, এত কিছু নেই। এই পেয়ে গেছি, এই আর এর এক্সপেকটেশন ভ্যালু বের করেছো তো?
আর এর এক্সপেকটেশন ভ্যালু ইন টার্মস অফ মনে করো গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, তাই তো? আর এর এক্সপেকটেশন ভ্যালু ফর জেনারেল হাইড্রোজেন অ্যাটম, আর এর এক্সপেকটেশন ভ্যালু 1 বাই আর এর এই যে আর স্কয়ার এর এক্সপেকটেশন ভ্যালু, আর কিউব এর এক্সপেকটেশন ভ্যালু, 1 বাই আর এর এক্সপেকটেশন ভ্যালু হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন দিয়ে, এগুলো বের করেছো? হ্যাঁ, বের করেছো আদৌ? চেনা লাগছে? আর এই তিনটে হ্যাঁ স্যার। রেজাল্ট আছে। হ্যাঁ, করেছো? 1 বাই আর এর এক্সপেকটেশন ভ্যালু, 1 বাই আর স্কয়ার এর এক্সপেকটেশন ভ্যালু, কি বললে, কি করেছো এগুলো হাইড্রোজেন যখন করেছিলে? হ্যাঁ করেছি। করেছো, গুড। শ্রেয়সী, তুমি বললে? হ্যাঁ স্যার। আজকে তুমি ফোন কলের জন্য রেডি থেকো তোমার বন্ধুদের কাছ থেকে। আচ্ছা বেশ, ঠিক আছে। কখন করেছো? জেনারেটিং ফাংশন দিয়ে পড়ানো হয়েছে এত শক্ত? আমি করাবো না তো, ভালো হয়েছে বাবা, এটা আমার ঘর থেকে নামলো তাহলে। এনিওয়ে, সুতরাং ওটা ঠিক আছে, না না করলেও কোনো কিছু যায় আসবে না, কারণ এগুলো একটু কষ্ট করে করতে হয়, বড্ড মানে খুব বাজে অঙ্কগুলো আসলে। করেছো তো, করে থাকলে বুঝবে তখন। এনিওয়ে, ওই আমি কয়েকটা ভ্যালু নেবো আর কি হিসেবে, সেই ভ্যালুগুলো প্রয়োজন বলেই আমি তোমাদের জিজ্ঞেস করলাম করেছো কিনা। আমি তোমাদের একটুও এ করছি না, এটা করেছো তো খুবই ভালো কথা। বেশ, তাহলে এক কাজ করা যাক, আমি তাহলে শুধু টাইম ইন্ডিপেন্ডেন্ট এবং টাইম ডিপেন্ডেন্ট পার্টিশন থিওরি তো করেছো, কিন্তু আমি জাস্ট তবুও ফর কন্টিনিউটি অফ দি কোর্স আমাকে ওটা পড়াতে হবে, কেমন? টাইম অবভিয়াসলি তোমরা যারা স্পেশাল পেপার করেছো আমার কাছে, তারা তো অবশ্যই করেছো আমার কাছে টাইম ডিপেন্ডেন্ট পার্টিশন থিওরি, কারণ তাদের তো এক পাও চলে না এটা ছাড়া, সুতরাং তারা তো অবশ্যই করেছো। এখানে জেনারেল কাজ যেহেতু আমাকে করাতে হবে, সুতরাং আমি একটুখানি করিয়ে আমি এগিয়ে যাবো, কারণ আমাকে না করি উপায় নেই, কেমন? বেশ, তাহলে এক কাজ করা যাক। আচ্ছা বেশ, আজকে তাহলে আমি ছেড়ে দিই বরঞ্চ নতুন কিছু শুরু করার আগে। পরের দিন থেকে আমার কোর্স শুরু হবে, আমি তোমাদের বলে রাখলাম টাইম ডিপেন্ডেন্ট পার্টিশন থিওরি, এবং এখান থেকেই পড়াবো, কেমন? সুতরাং একটু দেখে রেখো, কারণ বুঝতেই পারছো যে তোমরা হয়তো তোমাদের কোশ্চেন থাকছে, কিন্তু তোমরা কোশ্চেন করতে পারছো না, কারণ আমি তো থামছি না, আমি বলে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো না যে কখন আমি ফাঁক পাবে তুমি, তবে বলবে কোশ্চেনটা। সুতরাং আমি আমি যখন পড়াবো তখন তার আগে আমি বলে দেবো যে কোনটা পড়াতে চলেছি পরের দিনে, কেমন? তোমরা একটু একটু দেখে রাখবে তোমাদের। আচ্ছা, তোমাদের কাছে এই এই বইয়ের কপিটা আছে তো? আমার মনে হয় তো, আমার কাছে আছে, মানে তোমাদের কাছেও থাকতে পারে, কেমন? আছে তো তোমাদের কাছে কপিটা? না থাকলে আমি শেয়ার করে দিতে পারি। বইটা আছে তো সবার কাছে? কিন্তু বইটা বোধহয় বড্ড বড়, আমার কাছে জেরক্স নেই, জেরক্সের স্ক্যান কপি আছে আসলে। আছে তোমাদের কাছে কপিটা? হ্যালো, কি এটা হ্যাঁ স্যার। নাকি আছে? পিডিএফ আছে নাকি ওই, নাকি আমারই মতো এইরকম আছে? স্যার পিডিএফ আছে। পিডিএফ আছে? তোমাকে একটু চুপি চুপি বলবো আমাকে পাঠিয়ে দেবে, কারণ আমার এই পিডিএফটা এত বড় না, সাইজ করতে পারছি না, আমার প্রায় 27 মেগাবাইটের পিডিএফ, মানে এটা জেরক্স করার থেকে করা মনে হচ্ছে। এনিওয়ে, ঠিক আছে, তুমি না পাঠালেও আমার বইটা খারাপ নয়, এটা থেকে আমি পড়াতেই পারছি। ওকে স্যার। তাহলে তোমাদের কাছে আছে যখন, তোমরা টাইম ডিপেন্ডেন্ট পার্টিশন থিওরিটা দেখে রেখো একটু, কেমন? তাহলে তো আমার যখন কথা বলবো তখন সেটা সুবিধা হবে। আচ্ছা, এর পরের দিন আমি কিন্তু বোর্ডে যাবো, কেমন? আজকে আর বোর্ডে যাইনি, কারণ আমি এগুলো গল্পের ছলে বলতে যাচ্ছিলাম, তাও গল্পের ছলে বলতে গিয়ে এই ডিস্টার্ব হলো, তাহলে সেই জন্য আমি জানি না তোমরা কতটুকু গল্প শুনতে পেলে। এনিওয়ে, ইউ মাইট হ্যাভ মেনি কোয়েশ্চেন্স, মেনি কোয়ারিজ, সেটা যদি তোমার থাকে এখন করতে পারো, না পরেও করতে পারো, কোনো অসুবিধা নেই।
কেমন? আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা অর্ধেক নেই তার মানে নাকি? 50 জন ছাত্রছাত্রী যতদূর জানা আছে। তাদের কারণটা কি? তারা আচ্ছা, আজকে অবশ্য আমার ক্লাসটা তো রিশিডিউল করা, বেসিক্যালি অন্য কোথাও থাকতেই পারে তারা। নেক্সট উইক থেকে তো আমার ঠিক ঠিক ক্লাসই হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ 9-10 তা না, কবে আজকে 6 তারিখ তো। বেসিক্যালি আমাদের বোধহয় MSc 1 এর পরীক্ষাটা একটু এগিয়ে আসছে, এগিয়ে 16 তারিখ করা হচ্ছে, বুঝেছো? 16 তারিখ করলে আমার যেটা মনে হচ্ছে, তাহলে ওদেরকে আমাদের ছেড়ে দিতে হবে 9 তারিখ নাগাদ, অর্থাৎ মঙ্গলবার ছেড়ে দিতে হবে। কেমন? মঙ্গলবার যদি ছেড়ে দিতে হয় তাহলে তোমাদের সোমবার কি তোমাদের ক্লাস থাকে না বোধহয়, না?